তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের CBT-1 এর এক্সাম ডেট প্রকাশিত হয়েছে। তোমরা তো জানোই যে তোমাদের পরীক্ষাটা মে মাসের 7, 8 এবং 9 এই 3 দিন পরীক্ষা হওয়ার পরে আবার জুন মাসে গিয়ে জুন মাসের 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। এবার দেখো, যাদের প্রথমেই পরীক্ষা পড়বে তোমার হাতে কিন্তু মাত্র 20টা দিন মতো সময় রয়েছে, আর যাদের পরে পরীক্ষা পড়বে তোমার হাতে কিন্তু এখনও 50টা দিন সময় রয়েছে। এবার আমি মনে করছি যে তোমার পরীক্ষাটা প্রথমেই পড়ে গেছে, মে মাসেই পড়ে গেছে, হাতে মাত্র 20টা দিন আছে, আর তুমি এখনই একটা জিকে মক টেস্ট দিচ্ছ, 4 থেকে 5 নাম্বারে বেশি তুমি তুলতে পারছো না। তাহলে এই মুহূর্তে তুমি কি কোথা থেকে কিভাবে পড়বে, যাতে জিকেতে কম করে 40-এর মধ্যে 25-30 নাম্বার যেন অন্তত তুমি করেই আসতে পারো সঠিক, তার জন্য তোমাকে কি পড়তে হবে, কোথায় কি PDF পাবে, সমস্ত কিছু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই 2025 সালে বিগত বছরে যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের 47টা শিফটের পরীক্ষা হয়েছে, এই সম্পূর্ণ শিফটে কি ধরনের জিকে প্রশ্ন এসেছে, কেমন টাইপের জিকে প্রশ্ন এসেছে, সেগুলো একদম ডিটেলসে আমি এই দেখো তুলে দিয়েছি। 219টা পেজ আছে যেগুলো পড়তে হবে তোমাকে, সেইগুলো দেখো আমি সাইডে এক্সট্রা করে লিখে দিয়েছি। অবশ্য আমি তোমাদের ইউটিউবে ক্লাস করিয়ে দেবো, আর পিডিএফগুলো কিন্তু তুমি সব টেলিগ্রামেই পাবে, আর যেগুলো পড়তে হবে না সেগুলো আমি এরকম কাটা চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিয়েছি। এবার কথাটা হচ্ছে, দেখো এখানে 219টা পেজ আছে, PDF তুমি একবারেই পেয়ে যাবা টেলিগ্রামে, কিন্তু আমি ইউটিউবে তোমাদের 10 দিনে এটা শেষ করব। প্রতিদিন 20টা করে পেজ আমরা পড়বো, আজকের এই ক্লাসে আমরা 20টা পেজ পড়ে নেব। আর দেখো, এই সমস্ত PVRCS-এর জিকে প্রশ্ন যদি তুমি ভালো করে রপ্ত করে পড়ে নিতে পারো, এখন তুমি জিকেতে 5 নাম্বার তুলতে পারছো, আর এই PDFটা ভালো করে পড়লে আরও 10 নাম্বার অনায়াসে তোমার উঠে গেছে। মনে করো 15 নাম্বার কেউ আটকাতে পারবে না, এবং আরও 15 নাম্বার তোলার জন্য তোমাকে কিন্তু আরও মোটামুটি প্রায় 50+ জিকে টপিক তোমাকে তুলতে হবে, পড়তে হবে। কোথা থেকে কোন টপিকগুলো পড়বে, এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলো, কম্পিউটার বলো, সায়েন্স বলো, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আরও 50টা টপিক তোমাকে পড়তে হবে। সেগুলোও কিন্তু আমি তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আমি করে দিয়েছি পার্সোনাল, সেই গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাবা। এবারে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে 10 মাসের একটা PDF আমি করেছি, যেটা সেপ্টেম্বর 2025 থেকে জুন 2026 পর্যন্ত এই 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু পেয়ে যাবে। এখন 7 মাসের পাবে, এপ্রিল, মে, জুন, পরবর্তী 3 মাস হবে, তারপরে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। যেটার মূল্য আমি 75 টাকা রেখেছিলাম, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এটা মাত্র 49 টাকায় কিন্তু তুমি পেয়ে যাবা। এই যে নাম্বার, যে কোনো মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো মাধ্যমে এই নাম্বারে বা এই QR কোডে পেমেন্ট করে কিন্তু সরাসরি তুমি হচ্ছে পিডিএফটা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবা, সঙ্গে সঙ্গে তুমি পিডিএফটা পেয়ে যাবা। আর এনটিপিসির কথা বলি, এনটিপিসির জন্য দেখো, তোমাদের এনটিপিসির গ্রুপে যদি তুমি অ্যাডমিশন নাও, সেখানে কিন্তু সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাকে ওপরের কারেন্ট অ্যাফেয়ার্সটা বাই করতে হবে না। সেখানে তুমি অ্যাডমিশন নিলে পরে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যা কিছু তোমাকে পড়তে হবে, যা কিছু করতে হবে, সমস্ত কিছুর আপডেট, সমস্ত কিছু পিডিএফ কিন্তু তুমি আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রামে পাবে। সেখানে অ্যাডমিশন নিতে 299-এর পরিবর্তে আজকে তোমাদের অফারের কারণে আমি পয়লা বৈশাখ উপলক্ষে 199 টাকা পেমেন্ট করলেই কিন্তু সরাসরি আমি তোমাদের সেই গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে সমস্ত PDF, সমস্ত রেকর্ডেড ক্লাস, সাথে সমস্ত কিন্তু আপডেটও তুমি পেয়ে যাবে। এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে বা এই QR কোডে পেমেন্ট করে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর সায়েন্সের কথা বলি, সামনেই তো দেখো তোমাদের এনটিপিসি পরীক্ষা হলেই কিন্তু তারপরে CBT-2 হবে, এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্রুপটির নোটিফিকেশন চলে আসবে। হাতে কিন্তু বেশি সময় নেই, খুব জোর মনে করতে পারো 90 দিন বা 100 দিন সময় আছে। এবার সায়েন্সটা যদি ভালো করে রপ্ত করতে হয়, এনসিইআরটির নবম দশম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টার আমি পাঠ্য বই তোমাদের পড়িয়ে দিচ্ছি, ওগুলো বেশিরভাগই তুমি ইউটিউবে পাচ্ছ। সাথে করে তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একদম খুঁটিয়ে MCQ পাচ্ছ। এবার কথাটা হচ্ছে, দাদা তুমি যদি ইউটিউবে এই সমস্ত ক্লাস দাও, তাহলে আমাদের টেলিগ্রামে কি দরকার? টেলিগ্রামে এই কারণে দরকার, কিন্তু আমি তোমাদের হাতে করা নোট করেছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে হাতে খুঁটে যে জায়গাটা ইম্পর্টেন্ট, যে পয়েন্টটা, যে লাইনটা গুরুত্বপূর্ণ, সেই লাইন তুলে হাতে করে একদম তোমাদের পিডিএফগুলো করেছে। সেগুলো কিন্তু তুমি শুধু সেই ক্লাস এবং সেই পিডিএফগুলো শুধুমাত্র যারা টেলিগ্রামে অ্যাডমিশন নিয়েছে তোমরাই পাবে, ইউটিউবে কিন্তু আসছে না। আর দেখো, এই এনসিইআরটি সায়েন্সের গ্রুপে যদি অ্যাডমিশন নিতে চাও, এটাও কিন্তু তোমাদের আজকের জন্য, কেবলমাত্র আজকের জন্য বলছি, 199-এর পরিবর্তে মাত্র 99 করে দিলাম, শুধুমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে আজকের জন্য কিন্তু সব কিছুতেই তুমি কিন্তু ছাড় পাচ্ছ। যদি তুমি চাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ে নিতে, তাহলে কিন্তু তুমি বস অ্যাডমিশন নিতে পারো। আরও কিছু জানার থাকলে এই নাম্বারেই তুমি কিন্তু আমাকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি বলে দেবো কীভাবে কী করতে হবে, কেমন? এবার আমরা 20টা পেজ ভালো করে পড়ে নেব, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, শুনলেও বিষয়গুলো মাথায় থাকে, তারপর তুমি তোমার মতো করে পিডিএফ তুলে নিয়ে রিভিশন করে নিও। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে ভারতের কোন কোন অঞ্চলে উষ্ণমণ্ডলীয়
চিরসবুজ অরণ্য পাওয়া যায়, তা সেটা হচ্ছে পশ্চিমঘাট। মাথায় রাখবে পশ্চিমঘাটের পাশাপাশি আন্দামান নিকোবর, উত্তর পূর্ব ভারত যেমন আসাম ও মেঘালয়েও কিন্তু উষ্ণমণ্ডলীয় চিরসবুজ অরণ্য পাওয়া যায়। মোদ্দা কথা দাদা, যে সমস্ত এলাকায় বার্ষিক 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় সেখানেই আমরা উষ্ণমণ্ডলীয় চিরসবুজ অরণ্য পাবো, যার মধ্যে রয়েছে রোজউড, মেহগনি, এবনি, রাবার, বাঁশ এই সমস্ত উদ্ভিদ কিন্তু এই তোমার উষ্ণমণ্ডলীয় চিরসবুজ অরণ্যে জন্মায়। পরের প্রশ্ন বলছে 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? তা সেটা আমরা তো জানি যে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা গুজরাটে রয়েছে। গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। কার মূর্তি? এটা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, আর যার উচ্চতা হলো 182 মিটার। আর এটা মাথায় রাখবে কেভাদিয়া সর্দার সরোবর বাঁধের পাশেই কিন্তু এই স্ট্যাচুটা অর্থাৎ এই মূর্তিটা রয়েছে। কোথায়? কেভাদিয়া সর্দার সরোবর বাঁধের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে অক্টোবর 2018 সালে এই মূর্তিটা উন্মোচন করেছিলেন। আর এই মূর্তির ডিজাইনারকে? ডিজাইনার হচ্ছে রাম ভি সুতার। রাম ভি সুতার। দেখো লেখাগুলো অতটা মানে তাড়াতাড়ি করে সব লিখেছি তো অতটা হয়তো স্পষ্ট হয়নি, একটু কষ্ট করে বুঝে নিবা। আমি ওই জন্য বলছি আমার কথাগুলো শুনে ক্লাসটা করে নাও, তারপরে নিজে যখন পড়বে তখন আর অসুবিধা হবে না। তা মাথায় রাখবে এই যে স্ট্যাচুটার ডিজাইনার ছিলেন রাম ভি সুতার। আর যদি বলে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি কোনটি, সেটা হলো স্প্রিং টেম্পল বুদ্ধ। স্প্রিং টেম্পল বুদ্ধ, যার উচ্চতা 128 মিটার। বলছে 61তম সাংবিধানিক সংশোধনের মূল লক্ষ্য কী ছিল? তা তুমি তো জানোই যে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমেই ভোটের বয়সটা 21 থেকে 18 করা হয়। আর এটা ধারা 326 নংয়ের অধীনে পড়ছে, ধারা 326-এর মধ্যে পড়ছে। কার্যকর হয়েছিল 28শে মার্চ 1989 সালে। কবে কার্যকর হয়? 28শে মার্চ 1989 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, রাষ্ট্রপতি ছিল আর ভেঙ্কট রমন। কেমন? সঙ্গম শব্দটি কাকে নির্দেশ করে? দাদা সঙ্গম হলো ওই তামিল পণ্ডিতদের সাহিত্যিক সভা। তামিল পণ্ডিতদের সাহিত্যিক সভাই হলো সঙ্গম, যেটা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300 অব্দের মধ্যে রচিত হয়েছিল। ওই তোমার মাদুরাইয়ের পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি করা হয়েছিল এই সাহিত্যটা। মাদুরাইয়ের পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায়। আর এর দুটো অংশ দেখো, একটা হচ্ছে এত্তুর টোকাই আর একটা হচ্ছে পাত্তু পাত্তু। ঠিক আছে, এত্তুর টোকাইয়ের মধ্যে 8টি সংকলন রয়েছে আর পাত্তু পাত্তুর মধ্যে 10টি কবিতা রয়েছে। যদি মূল বিষয়বস্তুর কথায় আসি, তাহলে সঙ্গম সাহিত্যের মূল বিষয়বস্তুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অকাম আর পুরম। অকামে রয়েছে ব্যক্তিগত প্রেম, ভালোবাসা এইগুলো, আর পুরমের মধ্যে যুদ্ধ, বীরত্ব এই সম্পর্কিত তথ্য রয়েছে। যদি বলে সঙ্গম যুগের বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম কি, সেটা হচ্ছে তোলকাপ্পিয়ম। মাথায় রাখবে তোলকাপ্পিয়ম। কি বললাম? তোলকাপ্পিয়ম হলো সঙ্গম যুগের বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ। চলে আসো পরের প্রশ্ন। বলছে কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্যকে সমর্থন করে? তা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বুঝতেই পারছো যে বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্যকে সমর্থন করবে, তাহলে ট্রেড হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে 1 জানুয়ারি গঠিত হয়েছিল। দেখো প্রথমে রয়েছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেলথ মানে বুঝতেই পারছো যেটা স্বাস্থ্য, মানে স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে জড়িত। আর এটা 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনেস্কোর কথায় আসো। ইউনেস্কো হচ্ছে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে শান্তি ও নিরাপত্তার সঙ্গে জড়িত, যেটা 1945-এ, একটু দেখে নি এখানে ওঠেনি, ঠিক আছে, 1945 সালে 16ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সহযোগিতাকে সমর্থন করে, যেটা 1945-এ 27শে ডিসেম্বর গঠিত হয়। বলছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আর কি নামে পরিচিত? দেখো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটাকে তোমার হচ্ছে ওয়ালপেপারও বলা হয়। কি বলে? ওয়ালপেপার। মাথায় রাখবে আইকন কি? দেখো আইকনের আর একটা পরিচিত নাম হচ্ছে ভিজুয়াল পরিচয়। মাথায় রাখবে আইকন হলো ভিজুয়াল পরিচয় নামেও পরিচিত। আইকন কি? কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত একটি ছোট গ্রাফিক্যাল চিহ্নই হচ্ছে আইকন। কি বললাম? কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত একটি ছোট গ্রাফিক্যাল চিহ্নই হলো আইকন। ফাইল কি নামে পরিচিত? ফাইলকে সংগ্রহ বা আধার বলা হয়। মেনু হচ্ছে এই কম্পিউটারের বিভিন্ন কমান্ড বা অপশনের তালিকা। কি বললাম? কম্পিউটারের বিভিন্ন কমান্ড বা অপশনের তালিকাই হলো মেনু। চলে আসো। বলছে 2025 সালে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? সেটা উত্তরাখণ্ডে। দেখো এটা গুরুত্বপূর্ণ বলে আমি রেখেছি, পড়বা। ঠিক আছে, যে 38তম জাতীয় ক্রীড়া গেমস কোথায় হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ডে। যার মাস্কট ছিল মৌলি।
থিম ছিল গ্রিন গেমস। কেমন? পদকের তালিকায় শীর্ষস্থানে ছিল সার্ভিসেস, 121টা পদক পায়। আর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, 201টা পদক পায়। দেখো এই পদকের তালিকায় শীর্ষে রাখা হয় গোল্ড মেডেলের উপর ভিত্তি করে, যে যত বেশি গোল্ড পাবে তাকে সবার উপরে রাখা হবে। সেই জন্য সার্ভিসেস কিন্তু প্রথম স্থানে রয়েছে, যে 68টা গোল্ড পেয়েছিল, আর মহারাষ্ট্র 58টা গোল্ড মেডেল পেয়েছিল। যদি বলে 39তম যে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, সেটা কোথায় হবে? মেঘালয়ে অনুষ্ঠিত হবে। কোথায়? মেঘালয়ে, যার মাস্কট হচ্ছে ক্লাউডেড লেপার্ড। কি বললাম? ক্লাউডেড লেপার্ড। বলছে যদি শিলা আবহাওয়াজনিত ভাঙনের শিকার না হয় তবে পৃথিবীর পদার্থের গতিশীলতার ক্ষেত্রে কি ঘটবে? ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে যদি শিলা আবহাওয়াজনিত কারণে যদি না ভাঙে তাহলে কি হবে? মাটি তৈরি হবে না, নতুন শিলা গঠন বন্ধ হয়ে যাবে, ভূপ্রকৃতির পরিবর্তন হবে না, খনিজ পুষ্টির অভাব দেখা দেবে, ক্ষয় অতি নগণ্য হবে। এই সমস্ত তথ্যই কিন্তু মাথায় রাখবা। বলছে ভারতে কোন আইন অর্থ পাচার প্রতিরোধ উদ্দেশ্যে গৃহীত হয়েছিল? তা অর্থ পাচার প্রতিরোধের উদ্দেশ্যে এই যে তোমার অর্থ পাচার প্রতিরোধ আইন 2002, অর্থ পাচার প্রতিরোধ আইন 2002, যাকে বলা হয় তোমার এই পিএমএলএ। দেখো SEBI, সেবি, এটা কি? মানে সেবির এই তোমার হচ্ছে যদি বলে চেয়ারম্যান বর্তমানে কে আছে? তুহিনকান্ত পান্ডে, মাথায় রাখবা। তারপরে দেখো ওই 2 নম্বরে রয়েছে FEMA, এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বাণিজ্য আইন 1999, যার দ্বারা কি করা হয়? রক্ষা ও মানে বিভিন্ন বৈদেশিক বাণিজ্য রক্ষা ও নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে। আর FCRA, এটা হলো বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন। যেই এটা হচ্ছে বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন, কে নিয়ন্ত্রণ করে? স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত। এটি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। FCRA অর্থাৎ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন, যেটা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রক। চলে আসো। বলছে কোন মিষ্টিকারক পদার্থ যা প্রথম 1879 সালে ব্যবহৃত হয়েছিল ফলের রস জাতীয় পানীয়তে ব্যবহারের জন্য FDA অনুমোদন পেয়েছিল? তা সেটা হচ্ছে প্রথম মিষ্টিকারক পদার্থর কথা বলা যায় স্যাকারিন হবে। মাথায় রাখবে স্যাকারিন ছিল প্রথম মিষ্টিকারক পদার্থ, যা তোমার ওই ফলের রস জাতীয় পানীয়তে ব্যবহৃত হতো, যেটা চিনির তুলনায় 300 গুণ বেশি মিষ্টি। চিনির তুলনায় 300 গুণ বেশি মিষ্টি। দেখো প্রথম অপশানে রয়েছে কি? অ্যাসপার্টেম হলো প্রথম টেবিল টপ সুইটনার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষায় যদি দেয় যে প্রথম টেবিল টপ সুইটনার হিসাবে কোন মিষ্টিকারক পদার্থ ব্যবহৃত হয়, সেটা অ্যাসপার্টেম। কেমন? এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কসেও ব্যবহার করা হয়। আর দেখো সুক্রোজ, এটা হচ্ছে কি? তোমার এই ফলের রস এবং 15টি খাদ্য বিভাগে ব্যবহৃত হয়, যেটা চিনির তুলনায় 600 গুণ বেশি মিষ্টি। আর এই নিউটেমও কিন্তু একটা মিষ্টিকারক পদার্থ, যেটার হচ্ছে মিষ্টি হচ্ছে চিনির তুলনায় প্রায় 7000 থেকে 13000 গুণ বেশি মিষ্টি। এটা 2002 সালে তৈরি করা হয়েছিল নিউটেম। ঠিক আছে, চলে আসো। বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে উগ্রপন্থী মানে চরমপন্থী ও নরমপন্থীদের দ্বন্দ্বের মোড় ঘোরানোর ঘটনাটা কী ছিল? তা সেটা ওই যে সুরাট বিভাজন ঘটেছিল, তার মাধ্যমেই তো কংগ্রেসরা 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, নরমপন্থী আর চরমপন্থী। সুরাট বিভাজন হয়েছিল 1907-এ। আর এই নরমপন্থী দলের প্রধান নেতা ছিল হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, চরমপন্থী LBP অর্থাৎ লাল বাল পাল, তাই না? লালা রাজপথ রায়, ওই তোমার হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। দেখো বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ লর্ড কার্জনের দ্বারা, 1905 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় 1919-এর 13ই এপ্রিল, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর ওই তোমার নাইট উপাধি ত্যাগ করে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্যই হান্টার কমিশন গঠিত হয় 1919 সালে 4 অক্টোবর। চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 সালে মহাত্মা গান্ধী দ্বারা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। আর মাথায় রাখবা রাজকুমার শুক্লা, তিনি 3 কাঠিয়া প্রথা বাতিল করেছিল। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ যে রাজকুমার শুক্লা 3 কাঠিয়া প্রথা বাতিল করেছিল। বলছে 1947 থেকে 91 এই সময়কালে ভারতের অর্থনীতিতে সরাসরি সরকারি খাতের ভূমিকা কিভাবে বর্ণনা করা যায়? তা সেই সময় কি? এই যে 47 থেকে 91 সেই সময় কি হয়েছিল? এই তোমার মূল ও ভারী শিল্পের প্রভাবশালীর উপরে কিন্তু হচ্ছে এই খাতটা ভূমিকা রাখে। যেখানে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও যে তোমার 1969 থেকে 80 এই সময় কি হয়েছিল? ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। তারপরে দেখে নাও যে 91 থেকে 2000-এর মধ্যে এলপিজি অর্থাৎ লেবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন অর্থাৎ উদারীকরণ, তারপরে তোমার হচ্ছে কি বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, এই নীতিটা গৃহীত হয়েছিল কত সালে? 1991 থেকে তোমার হচ্ছে 2000-এ। ঠিক আছে, আর সাথে মাথায় রাখবা
দেখো এই যে মূল ও ভারী শিল্পের প্রভাবশালী, এটাকে মিশ্র অর্থনীতি বলে, ঠিক আছে। মিশ্র অর্থনীতিও তোমার হচ্ছে উপর ভূমিকা রেখেছিল এই সময়কালে। আর যেটা হচ্ছে নেহেরু ভিয়ান মডেলের অনুযায়ী হচ্ছে তৈরি করা হয়েছিল, নেহেরু ভিয়ান মডেল অনুযায়ী, কেমন মাথায় রাখবা। পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানতের সময়ে মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা বর্ণিত ডাক ব্যবস্থার পদ্ধতি যেখানে রাজকীয় ঘোড়া ব্যবহার করে প্যাকেজ পাঠানো হতো তাকে কি বলা হতো? উলুক। মাথায় রাখবে যে ওই তোমার ইবন বতুতার বর্ণিত ডাক ব্যবস্থার পদ্ধতি হিসাবে যেখানে রাজকীয় ঘোড়ার মাধ্যমে প্যাকেজ পাঠানো হতো সেইটার নাম ছিল উলুক। আর দাওয়া কি? দাওয়া হচ্ছে প্রতি মাইলের 4 ভাগের 3 ভাগ দূরত্বে বার্তাবাহকরা থাকবেন, সেইটাই হচ্ছে দাওয়া, যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক দ্বারা চালু করা হয়েছিল। আর মনসবদারি এটা হচ্ছে আকবর চালু করেছিল। তোমার হচ্ছে ইকাত হলো ভূমি রাজস্ব ব্যবস্থা, হচ্ছে তোমার ওই যে কর আদায় করতো, ইকাতের যে কর আদায় করতো তাকে মুক্তি বলা হতো, মাথায় রাখবা। বলছে ভারতের বিভাজনের সময় উড়িষ্যার বর্তমান রাজ্যের কতগুলি ছোট রাজ্য ভারতীয় ইউনিয়নে একীভূত হয়েছিল? দেখো এই প্রশ্নটা অনেকের গুলিয়ে যায় 42 আর 26-এর মধ্যে। দেখো প্রশ্ন পড়ো ভালো করে, যে ভারতের বিভাজনের সময় উড়িষ্যার বর্তমান রাজ্যের কতগুলি ছোট রাজ্য ভারতীয় ইউনিয়নে একীভূত হয়েছিল? ভারতীয় ইউনিয়নের কথা বললে পরে 42 হবে। 1 মিনিট, হ্যাঁ মাথায় রাখবা, ভারতীয় ইউনিয়নে মোটমাট 42টি রাজ্য একীভূত হয়েছিল, মানে যুক্ত হয়েছিল। আর যদি বলে সরাসরি উড়িষ্যা প্রদেশে কতগুলো রাজ্য একীভূত হয়েছিল? 26টা। সরাসরি উড়িষ্যা প্রদেশে 26টি রাজ্য একীভূত হয়েছিল, কেমন। বলছে কোন কর্মসূচি 2024 সালের মধ্যে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল ট্যাপ সংযোগের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে? তা সেটা জলজীবন মিশন। এই জলজীবন মিশন কবে চালু হয়? 2019 সালে চালু করা হয়। এই জলজীবন মিশনের অধীনে তোমার হচ্ছে এই 2026-এর অধীনে, মাথায় রাখবা, এই মিশন দ্বারা তোমার এই কার্যকরী গৃহস্থলীর জলসংযোগ এই প্রকল্পটা 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে, কেমন। এগুলো কিন্তু জিকেই বলে, এই যে বিভিন্ন প্রকল্প যেগুলো 15, 16, 18, 19 এই সময় চালু হয়েছিল সেগুলো কিন্তু এখন জিকে হিসাবেই আসে, কেমন। আচ্ছা দেখো, বলছে ভারতের জনসংখ্যার বন্টন কেমন? তা ভারতের জনসংখ্যার বন্টন কেমন? অসম, তাই না। অঞ্চল ভেদে পরিবর্তনশীল, কোনো জায়গায় বিরাট ঘন জনবসতি, কোনো জায়গায় একদম পাতলা মানুষজন খুব অল্প থাকে, তাই না। তাই বলবো যে অসম, অঞ্চল ভেদে পরিবর্তনশীল। বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার 0.89%, যেটা আগে ছিল মানে 2011 অনুযায়ী 1.76% ছিল। বলছে কোন অ্যাসিড অআয়নিক ডিটারজেন্ট বিক্রিয়ায় ব্যবহৃত হয় পরিষ্কার করার গুণ বাড়াতে এবং ডিটারজেন্টকে ঘন করতে ব্যবহৃত হয় কোন অ্যাসিড? স্টিয়ারিক অ্যাসিড। মাথায় রাখবে যে স্টিয়ারিক অ্যাসিড যেটা ডিটারজেন্টকে ঘন করতে ব্যবহৃত হয়। এই তথ্যটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ, যে সাবানের আয়নিক প্রান্তকে জলের প্রতি আকৃষ্ট করে কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। কি বললাম? সাবানের আয়নিক প্রান্তকে জলের প্রতি আকৃষ্ট করে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এই যেগুলো কেটে দিয়েছি না, এগুলো পড়ার কোনো দরকার নেই। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন একবার পিভিআরসিএসে চলে এসছে, সেই প্রশ্ন হুবহু সেই প্রশ্ন কখনোই আসবে না, তাই জন্য এইগুলো আর পড়তে হবে না, কেমন। কারণ তোমাকে পড়ার পাশাপাশি বাছাইও করতে হবে যে কোনগুলো পড়লে কাজ হবে, কোনগুলো পড়লে কাজ হবে না, তাই না বস। সেই মতো পড়তে হবে, খালি হাবি যাবি এটা সেটা সারাদিন পড়ে গেলেই কি হয়? তা হয় না। দেখো পরের প্রশ্ন বলছে যে ভারতের কোন রাজ্য সবুজ বিপ্লবের প্রধান উপভোক্তা রাজ্যে পরিণত হয়েছিল? বুঝতেই পারছো, পাঞ্জাব হবে দাদা, যে সবুজ বিপ্লবের প্রধান উপভোক্তা রাজ্য ছিল পাঞ্জাব। যদি বলে বিশ্ব সবুজ বিপ্লবের জনককে? নরম্যান বোরলাগ। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন MS স্বামীনাথন। আর এই সবুজ বিপ্লবের জন্য যে উচ্চ ফলনশীল বীজ রোপণ করা হয়েছিল সেটা গমের বীজ, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ, হ্যাঁ। উচ্চ ফলনশীল গমের বীজটা ওই মেক্সিকো থেকে আনা হয়েছিল। আর দেখো সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করে উইলিয়াম এস গাউড, তিনিই প্রথম সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেছিল। আচ্ছা পরের প্রশ্ন, নিচের কোন মৌলটি অ্যাক্টিনয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত? তাই এই অপশানগুলো দেখে বলবা থোরিয়াম। দেখো একটা ছন্দ লিখে দিয়েছি, এই ছন্দটা মাথায় রাখলে পরে তুমি অ্যাক্টিনয়েড গোষ্ঠীর যে মৌলগুলো খুব সহজেই মাথায় রাখতে হবে। বলো, একা থোড়াই পারে ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো। আমেরিকার কিউরি বানিয়েছিল ক্যালিফোর্নিয়াম। আইনস্টাইন, ফার্মি, মেন্ডেল ও নোবেল আর লরেন্স এরা সকলেই বিজ্ঞানী। তা একা এতে অ্যাক্টিনিয়াম, থোরাইতে থোতে থোরিয়াম, পাতে প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামটা বলবা তোমার হচ্ছে ইউরেনিয়াম।
নেপচুন, দেখো নেপচুনকে বলবা হচ্ছে নেপচুনিয়াম, প্লুটোকে বলবা প্লুটোনিয়াম, আর আমেরিকার আকে বলবা আর্মেরিয়াম, কিউরিয়াম, আর হচ্ছে তোমার বানিয়েছিল বাতে কী হয় বলো তো বস, বানিয়েছে ওতে কিছু হবে না, ক্যালিফোর্নিয়ামে তো তোমার হবে ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিনিয়াম, মেন্ডেলিয়াম, নোবেলিয়াম, আর হচ্ছে লরেন্সিয়াম, এইগুলোই কিন্তু অ্যাক্টিনয়েড মৌল, মাথায় রাখবা, ঠিক আছে? একটু দেখে নাও, অনেক দিন এই পর্যায় সারণী পড়া হয় না বলে আমারও অতটা মাথায় নেই। চলে আসো, বলছে হিমালয়ের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত পর্বতমালা কোনটি বলো? তা হিমালয়ের সব থেকে পূর্ব দিকের কথা বলছে, তা সেটা হচ্ছে তোমার ওই কি বলো, ওই হচ্ছে পূর্বাঞ্চল পর্বতমালা, যেটাকে বলা হয় নামচা বারোয়া। কি বললাম? পূর্বাঞ্চল পর্বতমালা বা নামচা বারোয়া, নামচা বারোয়াই হলো তোমার ওই হিমালয়ের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত পর্বতমালা। দেখো জান্সকার, এটা হলো ট্রান্স হিমালয়, এবং লাদাখ তোমার হচ্ছে লাদাখ হিমালয়ের মধ্যে পড়ছে, মানে লাদাখ পর্বত শ্রেণীর মাঝখানে রয়েছে তোমার এই জান্সকার হচ্ছে পর্বতমালাটা, ঠিক আছে? আর এগুলো দেখে নাও যে তোমার হচ্ছে ধৌলাধর হচ্ছে মধ্য হিমালয় বা বলতে পারো হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত, আর পীর পাঞ্জাল হচ্ছে নিম্ন হিমালয়ে পড়ছে, পীর পাঞ্জাল নিম্ন হিমালয়ে পড়ছে। দেখো ভীমবেটকার শিলা আশ্রয়স্থল কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে, মাথায় রাখবা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় তোমার রয়েছে ভীমবেটকা শিলা আশ্রয়স্থল, যেটা 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কেমন? আর এই VS ওয়াকাঙ্কার যিনি আবিষ্কার করেছিলেন এই ভীমবেটকা শিলা আশ্রয় কেন্দ্রটা, VS ওয়াকাঙ্কার আবিষ্কার করেছিলেন। বলছে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার আর উল্লেখ কোন অনুচ্ছেদে আছে? তা সেটা হচ্ছে অনুচ্ছেদ 48-এর ক, মাথায় রাখবে অনুচ্ছেদ 48-এর কতেই তোমার এই পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কথা বর্ণিত আছে, যেটা তোমার ওই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় এই ধারায়, ওই 1976-এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। 48-এ, শুধু 48-এ বলবা কৃষি ও পশুপালনের সঙ্গে জড়িত, 47 নং ধারা হচ্ছে জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মানের সঙ্গে জড়িত, 49 নম্বর ধারাটা হচ্ছে তোমার স্মৃতিস্তম্ভ এবং ঐতিহ্যবাহী স্থান রক্ষার সঙ্গে জড়িত, মানে ভারতের যে সমস্ত স্মৃতিস্তম্ভ এবং ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেইগুলো রক্ষার সঙ্গে জড়িত 49 নং ধারা। বলছে কোন অপারেটিং সিস্টেম সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহৃত হয় না? তা এই অপশানগুলো দেখো, দেখে বলো সঠিক উত্তর কি। বুঝতেই পারছো যে অ্যান্ড্রয়েড, এটা ফোনে ব্যবহৃত হয়, এটা তোমার কখনোই হচ্ছে অপারেটিং সিস্টেম অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপে কখনোই অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় না, তাই না? উইন্ডোজ ব্যবহৃত হয়, লিনাক্স ব্যবহৃত হয়, ম্যাকওএস ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী বর্ণনাকারী আখ্যানকে কি বলা হয়? তা সেটা জাতক, জাতকের কাহিনী থেকেই আমরা বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী সম্পর্কে জানতে পারি, তাই না? ত্রিপিটক কি বলো? ত্রিপিটক হচ্ছে মানে বৌদ্ধ ধর্মের একটা ধর্মগ্রন্থের নামই হচ্ছে ত্রিপিটক, যার মধ্যে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক রয়েছে। বিনয় পিটকে রয়েছে নিয়ম কানুন, সূত্র পিটকে রয়েছে উপদেশ ও বাণী, আর অভিধম্ম পিটকে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা সম্পর্কীয় তথ্য রয়েছে। দেখো দেশীয় রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানে যোগদানের অনুমতি কোন নথি দেয়? তা সেটা হচ্ছে তোমার এই যোগদানের দলিল। এই নথি কিন্তু দেশীয় রাজ্যগুলোকে ভারত বলো বা পাকিস্তানে যোগদানের অনুমতি দেয়, ঠিক আছে? মানে সরাসরি মাথায় রাখবা দাদা, যোগদানের দলিল হলো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেয়। তারপরে দেখো স্ট্যান্ড স্টিল চুক্তি, এটা আগে যেমন ছিল সেরকমই থাকার অনুমতি দেয়। চুক্তি অফ অ্যাকসেশন, এটা মানে যোগদানের প্রস্তুতিকে বোঝায়। আর ঐক্য চুক্তি হলো পুরোপুরিভাবে মিশে যাওয়া বা যোগদান করাটাই হচ্ছে ঐক্য চুক্তিকে বোঝায়। চলে আসো, বলছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত কাকে দায়বদ্ধ? তা রাজ্য বিধানসভায় দায়বদ্ধ, মাথায় রাখবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত রাজ্য বিধানসভায় দায়বদ্ধ। দেখো মুখ্যমন্ত্রী সম্পর্কে দেখে নাও যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই হচ্ছেন মুখ্যমন্ত্রী, নিয়োগ করেন রাজ্যপাল, তাকে নিয়োগ করেন 5 বছরের মেয়াদের জন্য, তারপর আবার পুনর্নির্বাচিত হতে পারে, বিধানসভার কাছে দায়বদ্ধ, আর রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি, তাই না বস? বলো ভারতের কোন অঞ্চল চা চাষের জন্য সবচেয়ে উপযোগী? দেখলে পরেই অ্যান্সার বলবা যে আসাম ও উত্তরবঙ্গই হলো চা চাষের জন্য সবচেয়ে উপযোগী, কারণ চা চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, 150 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয়, এবং পিএইচ মান যদি 4.5 থেকে 5.8 হয় তাহলেও কিন্তু চা চাষ খুব ভালো হবে। পিএইচটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। আচ্ছা এটা দেখতে হবে না। চলে আসো, বলছে আন্তঃপ্রজন্মীয় ন্যায় বিচারের অর্থ কী? আন্তঃপ্রজন্মীয় ন্যায় বিচারের অর্থ হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে
ন্যায্য ব্যবহার। কি বললাম? ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে ন্যায্য ব্যবহারই হলো আন্তঃপ্রজন্মীয় ন্যায় বিচারের অর্থ। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলছে 2025 সালের কান চলচ্চিত্র উৎসবের বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ড কোন শহর পেয়েছে? সেটা হচ্ছে বেলফাস্ট। ঠিক আছে, এবার দেখো এটা গুরুত্বপূর্ণ, কারণ কান চলচ্চিত্র উৎসব থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, সেই জন্য আমি ডিটেলসে তুলে দিয়েছি, পড়ে নাও। হ্যাঁ, দেখো পালমার ডে অর্থাৎ শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এই চলচ্চিত্রটা যদি বলে যে 2025-এর কান চলচ্চিত্র উৎসবের সেরা পরিচালকের নাম কি, সেটা হচ্ছে ক্লেভার তোমার হচ্ছে ফিলহো। একটু দেখে নাও, ক্লেভার ফিলহো। ঠিক আছে, অভিনেতার কথা বললে সেরা অভিনেতা হচ্ছে ওয়াগনার মৌরা, ওয়াগনার মোরা। আর সেরা অভিনেত্রী হচ্ছে নাদিয়া মেলেটি। আর হচ্ছে এই কান চলচ্চিত্র উৎসব 2025-এর জন্য সম্মানসূচক পুরস্কার পায় কে? এই তোমার হচ্ছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য রবার্ট ডি নিরো। মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো লাগবে না, চলে আসো। বলছে একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, তা রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাজ্যের কথা বলেছে, রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল। মাথায় রাখবে, অ্যাডভোকেট জেনারেল হলেন রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আচ্ছা, উত্তরপ্রদেশের বর্তমানে অ্যাডভোকেট জেনারেল কে আছে? এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বা বলতে পারে উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমানে সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অজয় কুমার মিশ্র। ঠিক আছে, আর এই অ্যাডভোকেট জেনারেল যিনি রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এই 165 নং ধারার অধীনে, 165 নং ধারার অধীনে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। মাথায় থাকবে, চলে আসো। পরের প্রশ্ন বলছে দেখো যে 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার হার্ট ল্যাম্প হচ্ছে গল্প সংকুলের জন্য কোন ভারতীয় লেখক জিতেছেন? বানু মুস্তাক। এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু ছাড়িনি, তুলে ধরেছি। আমি তোমাকে বলেই দিচ্ছি, যেগুলো পড়লে কাজ হবে সেগুলোই তুমি পড়ো, যেগুলো পড়ার প্রয়োজন নেই সেগুলো পড়তে হবে না। তা এই হার্ট ল্যাম্প গল্পটা সংকলন করেন বানু মুস্তাক কন্নড় ভাষায়। কোন ভাষায়? ভাষাটা গুরুত্বপূর্ণ, কন্নড় ভাষায়। আর ইংরাজিতে অনুবাদ করে দীপা ভাস্তি, ইংরাজিতে দীপা ভাস্তি অনুবাদ করে। বলছে একটি আধানযুক্ত কণা চুম্বক ক্ষেত্রে চলার সময় নিচের কোন রাশি অপরিবর্তিত থাকে? গতি, শক্তি এবং দ্রুতি অপরিবর্তিত থাকে। মাথায় রাখবা, একটি আধানযুক্ত কণার কথা বলেছে, চুম্বক ক্ষেত্রে চলার সময় কিন্তু গতি, শক্তি এবং দ্রুতি এগুলো কিন্তু অপরিবর্তিত থাকে। দাদা কৌণিক ভরবেগটা কি? ওই যে কোনো বস্তু যখন কোনো অক্ষের সাপেক্ষে ঘোরে তখন তার ঘূর্ণায়ন গতির পরিমাপটাই হলো কৌণিক ভরবেগ। কেমন? শর্টকাট লিঙ্ক ও ডেস্কটপ ভিজুয়াল লেআউটকে নিয়ন্ত্রণ করে? বলো। তা মাথায় রাখবা যে উইন্ডোজ সেল কিন্তু শর্টকাট লিঙ্ক, ডেস্কটপ ভিজুয়াল আইকন এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। আর দেখো কমান্ড কি বলছে? প্রম্পট। হ্যাঁ, প্রম্পট এটা হচ্ছে কমান্ড লিখে কাজ করার টুল। তারপরে যদি বলে টাস্ক স্কেজুয়াল, তাই সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের কাজ অটোমেটিকভাবে চালানোটাই হচ্ছে টাস্ক স্কেজুয়াল। ফাইল এক্সপ্লোরার এটা হচ্ছে ফাইল ও ফোল্ডার ম্যানেজ করার একটা টুল, তাই তো? চলে আসুন। আচ্ছা, 1919 সালের ভারত সরকার আইন অনুযায়ী কোন বিষয়গুলো ভারতীয় মন্ত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছিল? শিক্ষা, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কৃষি, সমবায় সমিতি, শিল্প ও বাণিজ্য, এগুলো সবই কিন্তু মাথায় রাখবে যে 1919 সালে ভারত সরকার আইনের দ্বারাই কিন্তু ভারতীয় মন্ত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছিল। আবারও বলছি, শিক্ষা, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কৃষি, সমবায় সমিতি, শিল্প এবং বাণিজ্য। বলছে নদীর ধারে অক্সবো হ্রদ যাকে অশ্বক্ষাকৃতি হ্রদ বলা হয়। ঠিক আছে, একই জিনিস। তা বলছে নদীর ধারে অশ্বক্ষাকৃতি হ্রদের গঠনের প্রধান কারণ কি? তা সেটা হচ্ছে বহির্ভাগে ক্ষয় ও অন্তর্ভাগে পলল সঞ্চয়। বহির্ভাগে বাইরের দিকে ক্ষয় হবে আর অন্তর্ভাগে মাঝখানে পলি জমবে, তবেই না অশ্বক্ষাকৃতি হ্রদের সৃষ্টি হবে, তাই না? বাস, চলে আসো। বলছে দেখো যে কন্ট্রাক্ট প্রক্রিয়া কোন রাসায়নিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়? তাই কন্ট্রাক্ট প্রক্রিয়াটা মাথায় রাখবা সালফিউরিক অ্যাসিড ব্যবহারের জন্য বা উৎপাদনের জন্য, সালফিউরিক অ্যাসিড উৎপাদনের জন্যই কিন্তু তোমার এই কন্ট্রাক্ট প্রক্রিয়া ব্যবহৃত হয়। অ্যামোনিয়া উৎপাদনের জন্য হেবার পদ্ধতি ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য অস্টওয়াল্ড পদ্ধতি ব্যবহৃত হয়। মাথায় রাখবে অস্টওয়াল্ড পদ্ধতি নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আর যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের জন্য,
মাথায় রাখবা সিনথেসিস পদ্ধতি। সিনথেসিস পদ্ধতি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। বলছে কোন মুঘল শাসকের আমলে সুন্নি ও শিয়া একই মসজিদে, খ্রিস্টান ও ইহুদি একই গির্জার প্রার্থনা করত? শুলিকুল নীতির অধীনে। তা শুলিকুল নীতি এইটুকু শব্দ দেখা মাত্রই তোমার উত্তর হয়ে গেছে আকবর, তাই না? শুলিকুল নীতি প্রবর্তন করেছিল আকবর। দিনী ইলাহি, শুলিকুল, মনসাবদারি, জাপ্তি প্রথা, এগুলো সবই কিন্তু আকবর দ্বারা চালু করা। আর হচ্ছে জাহাঙ্গীর আদল, জাহাঙ্গীর চালু করেছিল। তারপরে রুমি কৌশল গুরুত্বপূর্ণ, বাবর চালু করেছিল রুমি কৌশল। হুমায়ুন চালু করে তোমার এই তবল আদল, মাথায় রাখবা তবল আদল হুমায়ুন চালু করেছিল। ওই যে জাগর নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? জাগর বলো, মানে একটা প্রচলিত, মানে ভালো একটা খ্যাতিমান একটা নৃত্যশৈলী। জাগর হচ্ছে উত্তরাখণ্ড, কি বললাম? উত্তরাখণ্ডের লোকনৃত্য জাগর। পাশাপাশি কুমায়ুনি, ছলিয়া, এগুলো কিন্তু উত্তরাখণ্ডের লোকনৃত্য। আর নাটি, তারপরে থোডা, নাতি থোডা, এগুলো হিমাচল প্রদেশের লোকনৃত্য। বিহারের জাট জাট্টিন, পানওয়ারিয়া, জম্মু কাশ্মীর রয়েছে তোমার হচ্ছে কি রৌফ, হিকাত, তারপর হচ্ছে দুমহাল, এগুলো জম্মু কাশ্মীরের লোকনৃত্য। চলে আসো 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ তোমার হচ্ছে আহমদ শাহ আবদালি এবং কোন ভারতীয় শক্তির মধ্যে হয়েছিল? বুঝতেই পারছো যে মারাঠার মধ্যে। দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে আকবর আর হিমুর মধ্যে। তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761 সালে আহমদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে হয়েছিল। কেমন? তারপরে চলে আসো যে কি বলছে, দেখো যে পাম্বান বন্দর, পাম্বান বন্দর কোন রাজ্যে অবস্থিত? পাম্বান বন্দর হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে, মাথায় রাখবা তামিলনাড়ুতে রয়েছে পাম্বান বন্দর। কান্ডালা বন্দরটা দেখে নাও, গুজরাটে, গুরুত্বপূর্ণ। তুতিকোরিন বন্দর, এটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। তারপরে মারমাগাঁও বন্দর গোয়াতে রয়েছে। পারাদ্বীপ বন্দর উড়িষ্যায় রয়েছে। এন্নোর বন্দরও তামিলনাড়ুতেই রয়েছে। তাহলে মাথায় রাখবা পাম্বান বন্দর, তুতিকোরিন বন্দর, এন্নোর বন্দর, এগুলো সবই কিন্তু তামিলনাড়ুর বন্দর। বলছে অধিকাংশ সফটওয়্যারে Ctrl+S শর্টকাটে কি কাজ করে? Ctrl+S, অধিকাংশ শর্টকাটে এস মানে সেভ। বুঝতেই পারছো যে বর্তমানে যে ডকুমেন্টটা তৈরি করা হলো সেই ডকুমেন্টটাকে সেভ করার জন্যই আর কি Ctrl+S শর্টকাটটা ব্যবহার করা হয়। নতুন পৃষ্ঠা, কোনো ডকুমেন্টে যদি তুমি নতুন পৃষ্ঠা শুরু করতে চাও তাহলে কি করবা? Ctrl+Enter টিপ দিবা। তারপরে যদি তুমি ডকুমেন্টে টেক্সট অনুসন্ধান মানে খুঁজতে চাও, ফাইন্ড এফ, অর্থাৎ Ctrl+F তোমাকে চাপতে হবে। তারপরে সব কন্টেন্ট সিলেক্ট করার জন্য সিলেক্ট অল সব, অর্থাৎ সব কন্টেন্ট সিলেক্ট করার জন্য Ctrl+A। বুঝতে পারছো? মাথায় রাখবা। বলছে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? প্রথম প্রধান বলেছে, প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সে ছিলেন, তাই না? যদি বলে প্রথম প্রধান বিচারপতি কে ছিল, তাহলে মাথায় রাখবা যে কানাইয়া, মাথায় রাখলেও হবে। আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিল, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। যদি বলে প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। যদি বলে যে প্রথম সিভিল সার্ভিসে যোগদানকারী ভারতীয় কে ছিল? সত্যেন্দ্রনাথ ঠাকুর। চলে আসো, বলছে বাদ গেল না তো কিছু? ঠিক আছে। নিম্নলিখিত কোন আন্দোলনকে তোমার হচ্ছে উলগুলান বা মহা বিপ্লব নামেও পরিচিত বা আন্দোলন নামেও ডাকা হয়? তা সেটা হচ্ছে কি যে মুন্ডা বিদ্রোহ। মাথায় রাখবা মুন্ডা বিদ্রোহকে উলগুলান বিদ্রোহ বলা হয়। কি বললাম? মুন্ডা বিদ্রোহকে উলগুলান বিদ্রোহ বলে। কোল বিদ্রোহ হচ্ছে 1831 থেকে 32 সময় হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ, যেটা হুল বিদ্রোহ নামে পরিচিত, যেটা 1855 থেকে 56তে হয়। চুয়ার বিদ্রোহ তোমার জঙ্গলমহল বা পাইকা বিদ্রোহ নামেও পরিচিত, গুরুত্বপূর্ণ, জঙ্গলমহল। ঠিক আছে, জঙ্গলমহল বা পাইকা বিদ্রোহ নামেও পরিচিত চুয়ার বিদ্রোহ, যেটা তোমার ওই 1798 থেকে 99 সালে কিন্তু ভয়াবহ পর্যায়টা নিয়েছিল। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্নটা এমন দেয় যে চুয়ার বিদ্রোহের ভয়াবহ পর্যায়ের নিয়েছিল কোন সময়কালে? 1798 থেকে 99 সময়কালে। নিম্নলিখিত কোনটি 1913 সালে মুক্তিপ্রাপ্ত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র বিবেচিত হয়? মানে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র কোনটি? সেটা হচ্ছে রাজা হরিশচন্দ্র, পরিচালক ছিলেন দাদাসাহেব ফালকে। ঠিক আছে, আর এটা ছিল কিন্তু একটা নির্বাক চলচ্চিত্র। এটা একটি, এই রাজা হরিশচন্দ্র সাদা কালো আর কি, সাদা কালো ছবি, অর্থাৎ বলবা নির্বাক চলচ্চিত্র। যদি বলে প্রথম রঙিন ছবি অর্থাৎ সবাক চলচ্চিত্র কোনটি? সেটা আমলা আড়া, পরিচালক ছিলেন কে? আরদেশির ইরানি।
মাথায় রাখবা। বলছে নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023 অনুযায়ী কোন ভারতীয় রাজ্যের মানব উন্নয়ন সূচক সর্বাধিক ছিল, সেটা কেরালা। এটা মাথায় রাখতে হবে না, এইটা মাথায় রাখবা যে 2024-25 অনুযায়ী নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2024-25 অনুযায়ী তোমার এই কেরালা এবং উত্তরাখণ্ড যৌথভাবে প্রথম স্থানে রয়েছে, কেরালা এবং উত্তরাখণ্ড। কেমন? বলছে পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস প্রমাণ করার জন্য কোন প্রমাণটি ব্যবহার করা হয়? ভালো করে শোনো, পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস প্রমাণ করার জন্য কোন প্রমাণটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গের আচরণ। ভূকম্পীয় তরঙ্গের আচরণ। দেখো এই তরঙ্গ দু রকমের রয়েছে, একটা এস তরঙ্গ আর একটা পি তরঙ্গ। এস তরঙ্গ হচ্ছে তোমার কি তরলে চলাচল করতে পারে না, আর পি তরঙ্গ সব মাধ্যমে চলাচল করতে পারে। এই দুটো লাইনও মাথায় রেখো। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতির একটি বড় দুর্বলতা কী ছিল? তা সেটা হচ্ছে কি বেকারত্ব ও দারিদ্র্যের উচ্চ হার। স্বাধীনতার সময় মানে 1947 সালের কথা বলা হচ্ছে, সেই সময় কিন্তু অর্থনীতিতে একটি বড় দুর্বলতা ছিল, বেকারত্ব ছিল খুব বেশি এবং দারিদ্র্যও কিন্তু খুব বেশি ছিল। তাই বলবা বেকারত্ব ও দারিদ্র্যের উচ্চ হারই ছিল একটি বড় দুর্বলতা। সেই সময় জিডিপি ছিল 2.7 লক্ষ কোটি, আর মাথাপিছু আয় ছিল হচ্ছে তোমার ওই 231 থেকে 265 টাকা মাথা পিছু আয়, বুঝতে পারছো? আর সেই সময় অধিকাংশ মানুষই তোমার হচ্ছে প্রায় 70 থেকে 75% মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল। আর সেই সময় মানুষের মানে স্বাধীনতার সময়ের কথা বলছি কিন্তু, হ্যাঁ, সাক্ষরতার হার ছিল 18%, আর গড় আয়ু ছিল 32 বছর। গড় আয়ু ছিল 32 বছর। বলছে নিম্নলিখিত কোন রোগটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট? প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট ম্যালেরিয়া, কালাজ্বর এগুলো কিন্তু প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট। পোলিও একটি ভাইরাস গঠিত রোগ, টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, চিকেন পক্স এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ, আর দাঁত তারপরে তোমার হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে ছত্রাকজনিত রোগ। তারপরে বলছে দেখো যে বলছে মডারেটদের পদ্ধতির শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কোনটি? মডারেটদের মানে নরমপন্থীদের, ঠিক আছে, নরমপন্থীদের হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি কী ছিল? তারা কি করতো? প্রার্থনা এবং আবেদনের মাধ্যমেই চলতো। প্রার্থনা এবং আবেদনে ছিল তাদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। আর চরমপন্থীদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যে স্বাবলম্বন এবং সক্রিয় প্রতিরোধ, তাই না? বলছে কোন শব্দটি দক্ষিণ ভারতে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে সংঘটিত প্রাক বর্ষার বৃষ্টিপাতকে বোঝায়? তা দক্ষিণ ভারতের কথা বলা আছে। দক্ষিণ ভারতের যখনই তাপমাত্রা বেড়ে যায় মানে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে ওই প্রাক বর্ষার সময় ঝরঝর করে সব আম পড়ে যায়, তা সেটাকেই আম বৃষ্টি বলা হয়। কি বলে? আম বৃষ্টি। কাল বৈশাখী তো জানাই আমাদের পশ্চিমবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ একটা ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের, তাই না? আর বর্ষা বিরতি মানে কি? কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হয়নি, সেটাই হচ্ছে বর্ষা বিরতি। মানে যেসব অঞ্চলে কি মানে যেসব অঞ্চলে প্রতিনিয়ত বৃষ্টি লেগেই রয়েছে কিন্তু সেখানে কয়েক সপ্তাহ হয়ে গেল কোনো বৃষ্টিই নেই, সেইটাকেই বর্ষা বিরতি বলে। যেমন হিমাচল প্রদেশ মানে হিমালয়ের পাদদেশ আর কি। তারপর লু তো জানে অত্যন্ত গরম ও শুষ্ক বাতাস, যেটা রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত এলাকায় দেখা যায় লু বাতাস। বলছে ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র কোনটি? সেটা হচ্ছে নীলগিরি। নীলগিরি হলো ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র। এই নীলগিরি তোমার তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই 3টি রাজ্য জুড়ে বিস্তৃত। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। কেমন? আর 1986 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় 1986-তে। সুন্দরবন তো জানোই যে ম্যানগ্রোভ বন বা বলতে পারো বাঘ্র সংরক্ষণ এলাকা বা বলতে পারো রামসার সাইটও একটি সুন্দরবন। সুন্দরবন তোমার 1987-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, আর 2019 সালে রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নন্দা দেবী উত্তরাখণ্ডে রয়েছে। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নন্দা দেবী, মাথায় রাখবা, ঠিক আছে। মান্নার উপসাগর এটা হচ্ছে তোমার এই ডুগং এবং সামুদ্রিক এই দুই প্রকারের প্রাণী কিন্তু এখানে দেখা যায়, সামুদ্রিক জীব আর কি, মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ। এই যে ডুগং এবং তোমার হচ্ছে সামুদ্রিক গরু আর কি, এই ডুগং এবং সামুদ্রিক গরু কিন্তু এখানে দেখা যায়, আর এটা রয়েছে তামিলনাড়ুতে। চলে আসো তারপরে দেখো যে সপ্তম তপশিলের হচ্ছে কোন তালিকায় কেন্দ্রীয় সরকারের একচেটিয়া আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে? তা সপ্তম তপশিলের কেন্দ্রীয় তালিকায়, মাথায় রাখবে, কেন্দ্রীয় তালিকাতেই একচেটিয়া কেন্দ্র সরকারের একচেটিয়া আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। রাজ্য তালিকায় তোমার ওই রাজ্য আইনসভা আইন প্রণয়নের কথা বলে, আর সমবায় তালিকা বা যুগ্ম তালিকায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলে। অবশিষ্ট তালিকা যেটা তোমার ওই 248 নং ধারার অধীনে কাজ করে, মানে যেখানে কি এই রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা বা সমবায় তালিকা এই সমস্ত জায়গায় যে বিষয়গুলো নেই সেগুলোকে এই 248 নং ধারার অধীনে অবশিষ্ট তালিকায় রাখা হয়েছে। দেখো আগুয়াডা দুর্গ কি বলছে?
আগুয়াডা দুর্গ, যা পর্তুগিজ স্থাপত্য ও প্রকৌশলের নিদর্শন, ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ভারতের গোয়ায় অবস্থিত, মাথায় রাখবে। আগুয়াডা দুর্গ ভারতের গোয়ায় রয়েছে। গুজরাটে রয়েছে দিউ দুর্গ, সেন্ট পলস চার্চ রয়েছে, তারপরে মহারাষ্ট্রে রয়েছে ব্যাসিন দুর্গ, রেভদান্ত দুর্গ, তারপরে কোরলাই দুর্গ, এগুলো সবই কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। তামিলনাড়ুতে হচ্ছে গেলড্রিয়া দুর্গ, তামিলনাড়ুতে হচ্ছে গেলড্রিয়া দুর্গ। বলছে নীতি আয়োগের কর্তৃক প্রকাশিত জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক আয়ের বাইরের বিভিন্ন কি বঞ্চনাকে বিবেচনা করে দারিদ্র্য পরিমাপ করে। নিম্নলিখিত কোন মাত্রাটি ভারতের এমপিআই এর অন্তর্ভুক্ত নয়? এমপিআই এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এমপিআই মানে কি বলতো? বহুমাত্রিক দারিদ্র্য সূচক। এই বহুমাত্রিক দারিদ্র্য সূচকের মধ্যে 3টি ভাগ আছে, মানে 3টি মাত্রা আছে আর 12টি সূচক আছে। 3টি মাত্রা কি কি দাদা? ওই হচ্ছে তোমার মাথায় রাখবা যে শিক্ষা, স্বাস্থ্য আর জীবনযাত্রার মান। শিক্ষার মধ্যে 2টি সূচক, স্বাস্থ্যের মধ্যে 3টি সূচক, আর জীবনযাত্রার মানের মধ্যে 7টি সূচক, মোটমাট 12টি সূচক রয়েছে। তা মাথায় রাখবা যে এমপিআই এ 3টি মাত্রা, 12টি সূচক। 3টি মাত্রা কি কি? শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান। তাহলে কর্মসংস্থান হবে না, এটাই আমাদের সঠিক উত্তর, যেটা 9 বলেছে, তাই না বাস? আর সূচক রয়েছে 12টা, শিক্ষায় 2টো সূচক, স্বাস্থ্যে 3টে সূচক, জীবনযাত্রার মানে 7টা সূচক রয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলছে যে সংবিধানের কোন তপশিল নির্ধারিত এলাকা ও জনবসতি প্রশাসনের সঙ্গে সম্পর্কিত? কোন তপশিলটা? সংবিধানের কোন তপশিলটা নির্ধারিত এলাকা ও জনজাতি প্রশাসনের সঙ্গে সম্পর্কিত? 5ম তপশিল, মাথায় রাখবে। 5ম তপশিলটা হলো তোমার ওই নির্ধারিত এলাকা এবং জনজাতির সঙ্গে সম্পর্কিত। আর এবার দেখে নাও যে 6ষ্ঠ তপশিল, যেখানে 4টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টি রাজ্যের স্বায়ত্ত শাসনের সাথে জড়িত, স্বায়ত্ত শাসন এর কথা বলা হয়েছে 6ষ্ঠ তপশিলে। 11তম তপশিল, যেটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে জড়িত। 9ম তপশিলটা আদালতের বিচার বিভাগীয় পর্যালোচনার সাথে জড়িত। কেমন? বলছে দেখো এইচডিআইতে সম্মানসূচক জীবনযাত্রার মান পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? সেটা মাথাপিছু জিডিপি ব্যবহার করা হয়। ঠিক আছে, মাথায় রাখবা যে ডিআইতে সম্মানসূচক জীবনযাত্রার মান পরিমাপের জন্য মাথাপিছু জিডিপি ব্যবহার করা হয়। বলছে দেখো কপিলী জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসামে রয়েছে। মাথায় রাখবা যে আসামের উমং নদীর উপরেই কপিলী জলবিদ্যুৎ প্রকল্পটা গড়ে উঠেছে। যদি বলে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? সেটা হচ্ছে সিদ্রাপং, যেটা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে। ঠিক আছে, সিদ্রাপং মাথায় রাখবা। আর দেখো মেঘালয়ের তোমার হচ্ছে উমিয়াম জলবিদ্যুৎ প্রকল্প অরুণাচল প্রদেশে রয়েছে। তোমার হচ্ছে রাঙ্গো নদী, ঠিক আছে, রাঙ্গো নদীর জলবিদ্যুৎ প্রকল্প, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে, মাথায় রাখবা। বলছে হিমাচল প্রদেশের কোন লোকনৃত্যটি 2015 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায় একক স্থানে সর্বাধিক সংখ্যক তোমার হচ্ছে অংশগ্রহণকারী একসঙ্গে পরিবেশনার জন্য? তা সেটা হচ্ছে তোমার ওই কুল্লু নাটি লোকনৃত্যটা, বা বলতে পারো নাটি লোকনৃত্যটি, হিমাচল প্রদেশের নাটি লোকনৃত্যটি, যেটা 2015-তে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পায়। একসঙ্গে সর্বাধিক সংখ্যক কি করেছিল, মানে সর্বাধিক সংখ্যক অংশগ্রহণকারী পরিবেশনের জন্য আর কি। ঠিক আছে, তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পায়। আর আসামের মাথায় রাখবে, আসামের বাগুরুম্বা 2026-এ তোমার হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। মহারাষ্ট্রের লাবনি 2026-এ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আসামের বিহু 2023-এও কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। বলছে ভারতীয় প্রথা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের সঠিক অধস্থন ক্রম আমাদের জানতে চাইছে। তাহলে অধস্থন ক্রম জানতে চাইলে বলবা মন্ত্রী সবার যে মন্ত্রী তিনি, তার থেকে হবে প্রতিমন্ত্রী, তার থেকে হবে উপমন্ত্রী। কেমন? ভাবর অঞ্চল বৃহৎ সমভূমির কোন অংশে অবস্থিত বলো? তা সেটা হচ্ছে মাথায় রাখবা হিমালয়ের পাদদেশের সংলগ্ন অঞ্চলই হচ্ছে ভাবর অঞ্চল, তাই না? দেখো খাদার কি? খাদার হচ্ছে নদীর তীরবর্তী নিচু সমভূমি অঞ্চল, যা প্রতি বছর বন্যায় পলি দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে খাদার। আর ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশের সংলগ্ন অঞ্চল। বলছে ভৌগোলিকভাবে ভুটান 4টি অঞ্চলে বিভক্ত, এর মধ্যে কোনটি সেই বিভাগে অন্তর্ভুক্ত নেই? দেখো কি কি আছে অপশনে, আছে তোমার হচ্ছে তা পশ্চিম, উত্তর, পূর্ব এবং দক্ষিণ। তাহলে উত্তর কিন্তু অংশ নেই। তা দেখো এখানে যে 3টি প্রধান তোমার হচ্ছে ভুটানের, মাথায় রাখবা ভৌগোলিকভাবে ভুটানের 4টি অঞ্চলে বিভক্ত, যার মধ্যে হচ্ছে কি কি আছে দেখো, 4টি অঞ্চল কি কি দেখে নাও। 4টি নয় বস, 3টি হবে। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছে। 3টি অঞ্চলে বিভক্ত, ঠিক আছে, যার মধ্যে রয়েছে পার্বত্য হিমালয়,
পার্বত্য হিমালয়, মধ্য হিমালয় আর দক্ষিণের সমভূমি বা ডুয়ার্স অঞ্চল রয়েছে। আর মাথায় রাখবা যে তোমার হচ্ছে হচ্ছে কি ভুটান এবং ভারতের সীমারেখা চারটি, ভুটান আর ভারতের মধ্যে চারটি রাজ্যের মধ্যে সীমারেখা রয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, আসাম আর সিকিম। ঠিক আছে, বলছে পার্থিয়ানরা কোন দেশ থেকে উৎপত্তি লাভ করেছিল? পার্থিয়ানরা ইরান থেকেই উৎপত্তি লাভ করেছিল, মাথায় রাখবা। পার্থিয়ান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আর্সাসেস, গুরুত্বপূর্ণ, পার্থিয়ান সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আর্সাসেস, রাজধানী ছিল তোমার এই কটসিফন। ঠিক আছে, দেখে নাও, কটসিফন বা কটেসিফন। আর প্রধান বাণিজ্য ছিল সিল্ক রুট নিয়ন্ত্রণই ছিল প্রধান বাণিজ্য, এই পার্থিয়ানদের প্রধান বাণিজ্য ছিল সিল্ক রুট নিয়ন্ত্রণ। চলে আসো, বলছে সমুদ্রের মধ্যে বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তা সেটা হচ্ছে সোনার প্রযুক্তি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, যার দুটো যন্ত্র থাকে, একটা প্রেরক আর একটা নির্ণায়ক, তাই না? প্রেরকে পাঠায়, নির্ণয়কে আবার সেটাকে টেনে নেয়। অর্থাৎ এইভাবেই কিন্তু বোঝা যায় যে সমুদ্রের তলদেশ আর যেখান থেকে মানে জাহাজের তলায় এগুলো লাগানো থাকে সোনার, সেখান থেকে কতটা মানে গভীরতা রয়েছে, কতটা নিচু রয়েছে, সেই সমস্ত জানার জন্য। বুঝতে পারছো? পড়ে নিয়েছো তোমরা। তারপরে বলো 1991 পরবর্তী সংস্কারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগ প্রত্যাহার শব্দের অর্থ কী? তা 1991 পরবর্তী সংস্কারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগ প্রত্যাহার শব্দের তোমার হচ্ছে অর্থটা হচ্ছে তোমার এই সরকারি খাতের কোম্পানিদের কোম্পানিতে সরকারের শেয়ার বিক্রি। মাথায় রাখবা, সরকারি খাতের কোম্পানিতে সরকারের শেয়ার বিক্রি ছিল হচ্ছে এই তোমার হচ্ছে বিনিয়োগ প্রত্যাহারের অর্থ। কেমন? ভারতীয় সংবিধানের বলছে প্রতিষ্ঠানিক কাঠামোর ওপর কোন ব্রিটিশ আইনটি বড় প্রভাব ফেলেছিল? তা সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। মাথায় রাখবে যে ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠানিক কাঠামোর ওপরে ভারত শাসন আইন 1935 বড় প্রভাব ফেলেছিল। দেখো, রাওলাট আইন 1919 দ্বারা আদালতের বিচার ছাড়াই যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হতো, মানে এই আইনের অনুযায়ী। তারপরে দেখো না, ভারতীয় কাউন্সিল আইন 1909 অনুযায়ী তোমার হচ্ছে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। তারপরে তোমার হচ্ছে আর এই ভারত শাসন আইন অনুযায়ী ভারত শাসন আইন 1935 অনুযায়ী কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয়, আর এটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করে। ঠিক আছে, মাথায় রাখবা। বলছে পাল শাসনের প্রশাসনে কোনটি ছিল সবচেয়ে ছোট প্রশাসনিক একক, যা স্থানীয় স্বশাসন পরিষদ দ্বারা সরাসরি পরিচালিত হতো? তা সেটা হচ্ছে গ্রাম হবে। কী হবে? উর বা গ্রাম। ঠিক আছে, মাথায় রাখবা যে পাল শাসনের প্রশাসনের একটি সবচেয়ে ছোট বলেছে, সবচেয়ে ছোট প্রশাসনিক একক ছিল গ্রাম। দেখে নাও যে পাল শাসনের সবার উপরে ছিল ভুক্তি, তার নিচে ছিল বিষয়, তার নিচে হচ্ছে মণ্ডল, তার নিচে তোমার হচ্ছে কি বিথি, তার নিচে হচ্ছে গ্রাম। তাহলে গ্রামই ছিল সব থেকে ছোট প্রশাসনিক একক, যার প্রধান হচ্ছে কি স্থানীয় যে হচ্ছে স্থানীয় প্রধানই আর কি হেড ছিল গ্রামের। কেমন? আর এই যে নাড়ু, তারপরে মণ্ডল, তারপরে হচ্ছে কট্টম, এগুলো কিন্তু দক্ষিণ ভারতের চোল প্রশাসনের অংশ। বলছে নিচের কোনটি অম্লের বৈশিষ্ট্য নয়? অম্ল মানেই তো অ্যাসিড, বলো অ্যাসিডের বৈশিষ্ট্য নয় কোনটি? বলবা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়, অ্যাসিড স্বাদে টক, অ্যাসিড OH আয়ন নির্গত করে, হাইড্রোনিয়াম আয়ন নির্গত করে। এটা কিন্তু ঠিক নয়। অ্যাসিড হচ্ছে কি H+ আয়ন দেয়, তাই না? H+ আয়ন দেয়, আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে অবশ্যই। তাহলে দেখো pH মানটা একটু দেখে নিই। pH মান যদি 7 হয় সেটাকে আমরা প্রশম বলবো। 7-এর থেকে যত কমের দিকে যাব, 0-র দিকে গেলে পরে তত H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পাবে, তীব্র অ্যাসিড হবে। আর 7-এর থেকে যত 14-র দিকে যাব ততই আমাদের কী হবে? OH- আয়নের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষারের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, তাই না? বলছে সামাজিক সংস্কারক নারায়ণ গুরু, যিনি নিম্নবর্ণ বৈষম্যের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন করেছিলেন, তিনি কোন রাজ্যে ছিলেন? তিনি কেরালা রাজ্যে ছিলেন। বলছে স্থূল ভর্তির হার কখনো কখনো 100% অতিক্রম করে কেন? বলো। তা সেটা হচ্ছে মাথায় রাখবা যে স্থূল ভর্তির হার কখনো কখনো 100% অতিক্রম করে সরকারি বয়সসীমার বাইরে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কারণে। কেমন? সরকারি বয়সসীমার বাইরে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কারণে। বলছে MS উইন্ডোজ সিস্টেমে কোন কাজটি করলে একটি ফাইল রিসাইকেল বিনে না গিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা যায়? তা সেটা তোমাকে কী করতে হবে? ফাইলটাকে নির্বাচন করে Shift+Delete চাপ দিতে হবে। Shift+Delete যদি চাপ দাও, সরাসরি রিসাইকেল বিনে না ঢুকেই এটা পুরোপুরিভাবে ডিলেট হয়ে যাবে যে কোনো একটা ফাইল, তাই না? বলছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টাস্ক ম্যানেজার খোলার জন্য সাধারণত কোন কিটা ব্যবহার করা হয়? তা টাস্ক ম্যানেজার খোলার জন্য তোমাকে কি করতে হবে? Ctrl+Shift+F এসকেপ ব্যবহার করতে হবে।
তাই তো। আর তোমার হচ্ছে অ্যাল্ট প্লাস ট্যাব ব্যবহার করলে দ্রুত সুইচ করতে অ্যাল্ট প্লাস ট্যাব ব্যবহার করা হয়, অ্যাল্ট প্লাস F4 ব্যবহার করা হয় চলমান অ্যাপ বন্ধ করার জন্য, আর কন্ট্রোল প্লাস ট্যাব ব্যবহার করে একটি নির্দিষ্ট অ্যাপের ভেতরে ট্যাবগুলোর মধ্যে সুইচ করার জন্য। মাথায় রাখবা। বলছে 1100 থেকে 1800 শতাব্দীর মধ্যে মধ্যযুগীয় ভারতে কোন ধরনের স্থায়িত্ব সর্বাধিক প্রভাবশালী ছিল? তো সেটা হচ্ছে ভক্তিমূলক কবিতা। মাথায় রাখবা, ভক্তিমূলক কবিতা। বলছে তথ্যের অধিকার আইন কোন সালে পাশ হয়েছিল? তো তথ্যের অধিকার আইন যেটা 2005 সালে পাস হয়। মাথায় রাখবা। 1999 কি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে? কার্গিল যুদ্ধ হয় 26শে জুলাই, সেই জন্য কার্গিল বিজয় দিবস পালিত হয়। আর 1973-এ তোমার কেশবানন্দ ভারতী মামলা ঘটেছিল। 2007-এ ভারত প্রথম T20 বিশ্বকাপ জিতেছিল। এবং তোমার হচ্ছে ভারত ও ইউএসের মধ্যে তোমার এই পারমাণবিক চুক্তি সংগঠিত হয়েছিল 2007-এ। বলছে দেখো কুন্ডারা ঘোষণা যা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানিয়েছিল। কোন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যুক্ত এটি? এটা হচ্ছে ভেলু থাম্পি। ঠিক আছে, ভেলু থাম্পির সঙ্গে যুক্ত এই কুন্ডারা ঘোষণা ভেলু থাম্পির সঙ্গে যুক্ত। বলছে ভোডাফোন কোন সালে ভারতে তাদের যাত্রা শুরু করে? 2007 সালে। মাথায় রাখবা। ঠিক আছে। আর ভোডাফোন আর আইডিয়া 2018 সালে একীভূত হয়, কিন্তু ওই ভিআই সিম একসঙ্গে তাদের সিম চালু হয় 2020 সাল থেকে। গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবে। বলছে দেখো যে জেলা আদালত ও অধস্তন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ কার হাতে থাকে? বলো। জেলা আদালত ও অধস্তন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ কার হাতে থাকে? সেটা হচ্ছে উচ্চ আদালতের হাতে থাকে। তারপরে বলছি দেখো যে ভারতীয় গ্রামীণ অনাবদ্ধ বসতিগুলিকে সংযুক্ত করতে দারিদ্র্য হ্রাস কৌশলের অংশ হিসাবে কেন্দ্র সরকার কোন সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করেছিল? 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয়। 2002-তে তোমার হচ্ছে সজলধারা যোজনা, গ্রামীণ রোজগার যোজনা চালু হয়। তারপরে মাথায় রাখবা 2005 সালে ভারত নির্মাণ, তারপরে জননী সুরক্ষা যোজনা চালু হয়। তার সাথে মাথায় রাখবা এই যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, যেটা 2005-এ কিন্তু চালু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এটা। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005 সালে চালু হয়। বলছে সীমান্ত অতিক্রমকারী বিপজ্জনক বজ্র পরিবহন ও নিষ্পত্তির উপর নিয়ন্ত্রণ সম্পর্কিত তোমার হচ্ছে বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়? তাই বাসেল কনভেনশন তোমার হচ্ছে 1989 সালে গৃহীত হয়। আর মাথায় রাখবা যে বামাকো কনভেনশন 1991 সালে গৃহীত হয়। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করার জন্য ন্যূনতম সমর্থক হিসাবে প্রয়োজন কি? প্রয়োজন তোমার হচ্ছে দেখো ওই তোমার হচ্ছে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ এবং উপস্থিত ও ভোটাধিকারী সদস্যের 2/3, জাস্ট 2/3 মাথায় রাখবা, তাহলেই হবে। যে মোট সদস্য সংখ্যাগরিষ্ঠতা যা আছে তাদের মোট ভোটের আর কি 2/3। আর এটা তোমার হচ্ছে 368 নং ধারা অনুযায়ী পরিচালিত। 368 নং ধারা অনুযায়ী পরিচালিত। বলছে উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? বলো। উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর জয়পুর। মাথায় রাখবা যে দক্ষিণ উপকূলীয় রেলওয়ের সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে দক্ষিণ উপকূলীয় রেলের সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনম। যদি বলে ভারতীয় রেলওয়ের সবচেয়ে সর্বশেষ বা 70তম বিভাগ কোনটি? জম্মু হলো ভারতীয় রেলের সর্বশেষ অর্থাৎ 70তম বিভাগ। সূর্যের উল্লম্ব রশ্মি সারা বছর ধরে কোন অঞ্চলে পড়ে? সেটা হচ্ছে উষ্ণমণ্ডল অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্যের রশ্মি উল্লম্বভাবে সারা বছর পড়ে। আর যদি বলে তির্যকভাবে কোথায় সারা বছর পড়ে? তির্যকভাবে তোমার ওই মেরু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে সারা বছর তির্যকভাবে পড়ে। বলছে কোন রাজ্যটি ভাষাভিত্তিক আন্দোলন ও এক প্রতিবাদকারীর মৃত্যুর পর প্রথম গঠিত হয়েছিল? তা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এইটুকু পড়ে বুঝে গেছে যে ভাষাভিত্তিক আন্দোলনের মাধ্যমে যে রাজ্যটা গঠিত হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওই তোমার হচ্ছে 1953 সালে 1 অক্টোবর। আর 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এটাও মাথায় রাখবা, 1956-তে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। বলছে হাইড্রোজেন কোন গ্রুপের অন্তর্গত? হাইড্রোজেন তোমার হচ্ছে প্রথম গ্রুপেই রয়েছে হাইড্রোজেন, তাই না? দেখো দ্বিতীয় গ্রুপকে বলা হয় ক্ষার মৃত্তিকা ধাতু, যের মধ্যে রয়েছে তোমার এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলো রয়েছে। আর 17 নম্বর গ্রুপে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এইগুলো আর কি রয়েছে। এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, বলছে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 অনুযায়ী লোক আদালতের কোন ধরনের মামলা নিষ্পত্তি এখতিয়ার নেই? তা লোক আদালতে ওই তোমার বিবাহ বিচ্ছেদ, তারপরে অসংযোজ্য ফৈজবাদী মামলা এই সমস্ত এখতিয়ার কিন্তু নেই তোমার হচ্ছে
কিসে বলতো? লোক আদালতে। বুঝতে পারছো? লোক আদালতে। আবার বলছি শোনো, যে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 অনুযায়ী, এটাও গুরুত্বপূর্ণ যে কোন আইন অনুযায়ী বলা হয়েছে লোক আদালতে কোনো বিবাহ বিচ্ছেদের মামলা এখতিয়ার নেই, সেটা হচ্ছে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 অনুযায়ী, যেখানে লোক আদালতে কিসের এখতিয়ার নেই? বিবাহ বিচ্ছেদ ও অসংযোজ্য ফৈজবাদী মামলার কোনো এখতিয়ার নেই। আর দেখো এই যে আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা, এটা দেওয়ানি কার্যবিধি 2008-এর অধীনে রয়েছে। তারপরে মোটর দুর্ঘটনা দাবি মামলা, এটা সড়ক পরিবহন বিধিমালা 2022-এর অধীনে পড়ছে। নিচের কোন ভারতীয় রাজ্যে 3 ধরনের ভৌত বিভাগ রয়েছে? 3 ধরনের ভৌত বিভাগ কোন রাজ্যে রয়েছে? মালভূমি, সমভূমি এবং উপকূলীয় সমভূমি, তিনটেই দেখা যায় ওই তোমার তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে তুমি মালভূমিও পাবে, সমভূমিও পাবে, আবার এদিকে উপকূলীয় মানে সমভূমিও পাবে। ঠিক আছে। বলছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গ আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কোন সময়কালে? সেটা হচ্ছে 1894 থেকে 95 সময়কালে। মাথায় রাখবে, 1894 থেকে 95 সময়কালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গ আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। আর এই সালটা গুরুত্বপূর্ণ, দেখো 86 থেকে 87 এই সময় স্ট্যান্ডিং কাউন্সিলিংয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাহলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 86 থেকে 87 সময়কালে স্ট্যান্ডিং কাউন্সিলের দায়িত্ব পালন করেছিল, আর 94 থেকে 95 সময়কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কেমন? কোন ভৌগোলিক বৈশিষ্ট্য ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করে বলো? ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কি রয়েছে? পক প্রণালী, তাই না? পক প্রণালী ও মান্নার উপসাগর, যেটা ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করে। হরমুজ প্রণালী ইরান ও ওমানকে আলাদা করছে। কচ্ছ উপসাগর, এটা গুজরাটে অবস্থিত। এডেন উপসাগর, এটা আরব উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করছে। চলে আসো, তারপরে দেখো বলছে নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে শ্রেণীভুক্ত? মাইক্রো মানে কি? যেটা খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। দেখো মানবদেহের কথা যদি বলি, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আমাদের ভিটামিনটাই কম লাগে, তাই না? ভিটামিন কম পরিমাণে প্রয়োজন হয়, ওই জন্য বলবা মাইক্রো নিউট্রিয়েন্ট হলো ভিটামিন, আর ফ্যাট, প্রোটিন আর কার্বোহাইড্রেট এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ঠিক আছে। আমরা দেখো 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি তাপশক্তি পাই, আর এই ফ্যাটকে শক্তি সঞ্চয়কারী খাদ্য বলে, ভিটামিনকে প্রতিরক্ষামূলক খাদ্য, প্রোটিনকে শরীর গঠনকারী খাদ্য বলে, কার্বোহাইড্রেটকে শক্তি প্রদানকারী খাদ্য বলা হয়। ঠিক আছে। আর উদ্ভিদের ক্ষেত্রে একটু দেখে নাও, উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনগুলো? দেখো উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে লোহা, ম্যাঙ্গানিজ, তারপরে মলিবডিনাম, বোরন, সিলিকন, নিকেল। আর মাইক্রোর মধ্যে পড়ছে তোমার হচ্ছে কি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো সবই কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে উদ্ভিদের ক্ষেত্রে বললাম। ঠিক আছে। বলছে দেখো ওড়িশি নৃত্যের প্রাথমিক রূপ মন্দিরের সেবিকা নারীদের দ্বারা পরিবেশিত হতো। এদের ঐতিহ্যবাহী উপাধি কী ছিল? ভালো করে পড়ো, ভালো প্রশ্ন। বলছে ওড়িশি নৃত্যের প্রাথমিক রূপ মন্দিরে সেবিকা নারীদের দ্বারা পরিবেশিত হতো। তাদের এই ঐতিহ্যবাহীর উপাধি ছিল কি? যে মহারী। মাথায় রাখবা, মহারী। দেবদাসী হচ্ছে ঈশ্বরের সেবিকা। মাইবি হচ্ছে মণিপুরের নারী পুরোহিতদেরকে মাইবি বলা হতো, মণিপুরের নারী পুরোহিতদেরকে মাইবি বলা হয়। 1816 সালে নিউটনের শব্দের বেগের সূত্রে বায়ুর অ্যাডিবায়োটিক সংকোচনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছিল। মানে কোন বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছিল? সেটা হচ্ছে পিয়েরে সিমন লাপ্লাস। মাথায় রাখবা যে 1816 সালে নিউটনের শব্দের বেগের সূত্রে তোমার এই বায়ুর অ্যাডিয়াবাটিক সংকোচনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে পিয়েরে সিমন্স ল্যাপ্লাসের এই তোমার হচ্ছে অ্যাডিয়াবাটিক সংকোচনটা এটাকে অন্তর্ভুক্ত করা হয়। দেখো বায়ুর মধ্যে দিয়ে শব্দের বিস্তার একটি তোমার হচ্ছে সমষ্ণ প্রতিক্রিয়া, এটা বলেছেন কে? নিউটন। তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে বায়ুর মধ্যে দিয়ে শব্দের বিস্তার একটি সমষ্ণ প্রক্রিয়া, এটা কে বলেছেন? বিজ্ঞানী নিউটন বলেছেন। আর দেখো তোমার এই ল্যাপ্লাসের সংশোধিত সূত্রটা কী ছিল? তা ল্যাপ্লাসের সংশোধিত সূত্রটা ইউ গামা, রুটের মধ্যে রয়েছে গামা তোমার হচ্ছে p/ρ। ঠিক আছে। এখানে দেখো ইউ মানে হচ্ছে তোমার এই শব্দের বেগকে বোঝায়, আর এটা তো গামা, আর টি মানে হচ্ছে কি বায়ুর চাপকে বোঝায়, আর এর নিচেরটা রো। ঠিক আছে। ওপরেরটা পি আর নিচেরটা রো। পি মানে হচ্ছে তোমার ওই বায়ুর চাপ বোঝায়, আর রো মানে কি বলতো? রো মানে বায়ুর ঘনত্বকে বোঝায়। ঠিক আছে। সূত্রটা একটু মাথায় রেখে দিও, আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে। 12th লেভেলের প্রশ্ন আর কি ওটা। আচ্ছা, তারপরে চলে আসো যে কোন আইনটির মাধ্যমে প্রথমবার ব্রিটিশ সংসদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বলো? সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784।
পিটস ইন্ডিয়া আইন বা পিটের ভারত শাসন আইন 1784 অনুযায়ী প্রথমবার ব্রিটিশ সংসদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এই আইনের দ্বারাই কিন্তু বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। নিয়ন্ত্রণ আইন 1773, যাকে রেগুলেটিং অ্যাক্ট 1773 বলা হয়, এর দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। তারপরে ভারত সরকার আইন 1858 দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। সনদ আইন 1813 দ্বারা একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। এগুলোও মাথায় রাখবা। বলছে পারমাণবিক বিপর্যয় প্রতিরোধের একটি প্রতিরোধমূলক ব্যবস্থা কোনটি বলো? সেটা হচ্ছে যন্ত্রপাতি বা কর্মী ত্রুটি শনাক্তের বিস্তৃত পর্যবেক্ষণ ও নিয়মিত পরীক্ষা। মাথায় রাখবা যে পারমাণবিক বিপর্যয় প্রতিরোধের একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হলো যন্ত্রপাতি বা কর্মীর ত্রুটি শনাক্তে বিস্তৃত পর্যবেক্ষণ ও নিয়মিত পরীক্ষা। কেমন? চলে আসো। বলছে দেখো চাগস দ্বীপপুঞ্জ কোন দুই দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল বলো? চাগস দ্বীপপুঞ্জ হচ্ছে যুক্তরাজ্য এবং মরিশাসের মধ্যে বিতর্কিত অঞ্চল। আর এই ফ্রান্স আর মরিশাসের মধ্যে তোমার এই মাথায় রাখবা চোমেলিন দ্বীপের সার্বভৌমত্ব, চোমেলিন দ্বীপের সার্বভৌমত্ব এইটা নিয়ে বিতর্কিত অঞ্চল রয়েছে ফ্রান্স আর মরিশাসের মধ্যে। প্রথম কোন ভারতীয় রাজ্য জনসেবা অধিকারের আইন চালু করেছিল? মধ্যপ্রদেশ। গুরুত্বপূর্ণ, আবার এই প্রশ্ন রিপিট হবে। মাথায় রাখবা যে প্রথম ভারতীয় রাজ্য মধ্যপ্রদেশ, যে কিনা জনসেবা অধিকারের আইন 2010 সালে চালু করেছিল। ঠিক আছে। আচ্ছা, অমৃতসর পাঞ্জাবে অবস্থিত স্বর্ণ মন্দিরের অপর নাম কি? তাহলে বুঝতেই পারছো যে এই পাঞ্জাবের অমৃতসরে এই স্বর্ণ মন্দিরটা অবস্থিত। তাই স্বর্ণ মন্দিরের আর কি নামে পরিচিত? স্বর্ণ মন্দিরকে তোমার হচ্ছে শ্রী হরমন্দির সাহিব বা দরবার সাহিবও বলা হয়। মাথায় রাখবা, শ্রী হরমন্দির সাহিব বা দরবার সাহিবও বলা হয়। ঠিক আছে। আর মিঙামির স্থাপন করেছিল এই অমৃতসরের স্বর্ণ মন্দিরটা। আর মাথায় রাখবা যে এই আকাল তখত কি? আকাল তখত হলো শিখদের সর্বোচ্চ বিচারিক কেন্দ্রকেই আকাল তখত বলা হয়। হচ্ছে সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ, যা ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত, কোন মৌর্য সম্রাট নির্মাণ করেছিল? বুঝতেই পারছো, অশোক স্তম্ভ সম্রাট অশোক নির্মাণ করেছিল। ওই মাথায় রাখবা এখানে কিন্তু ওই তোমার গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ দেন কোথায়? এই সারনাথে। সারনাথের মৃগদাব বনে গৌতম বুদ্ধ প্রথম কিন্তু তার ধর্ম উপদেশ দিয়েছিল। কোন চিকিৎসা শব্দ এমন খাদ্যাভ্যাসজনিত ব্যাধি বোঝায় যেখানে শরীরের শক্তি ব্যয় চাহিদার নিচে সীমাবদ্ধ হয়ে যায় এবং মারাত্মক ওজন হ্রাস পায়? এইটুকুনাই দিয়েই তুমি প্রশ্নটা মাথায় রাখবা যে এমন কোন খাদ্যাভ্যাসজনিত ব্যাধি যার কারণে ব্যক্তির ওজন মারাত্মকভাবে হ্রাস পায়, সেটা হচ্ছে মাথায় রাখবা যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। কি বললাম? অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা এমনই একটা খাদ্যাভ্যাসজনিত ব্যাধি যার কারণে শরীরের ওজন মারাত্মকভাবে হ্রাস পায়। আর বুলিমিয়া নার্ভোসা কি? বুলিমিয়া নার্ভোসাও একটা খাদ্যাভ্যাসজনিত ব্যাধি যেটা জীবনঘাতী বা জীবনঘাতীর সম্ভাবনা থাকে, মানে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে ব্যক্তি মানে মরে যাওয়ার মতো হয়ে যায়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর 2 নম্বরে দেখো কি আছে, ডায়াবুলিমিয়া নার্ভোসা। এটা টাইপ 1 ডায়াবেটিস ব্যক্তিদের খাদ্যাভ্যাসজনিত রোগটার নামই হচ্ছে ডায়াবুলিয়া নার্ভোসা। আর আর্থোরেক্সিয়া নার্ভোসা। আর্থোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে খাদ্যের বিশুদ্ধতা বা গুণমানের সঙ্গে জড়িত। কেমন? খাদ্যের বিশুদ্ধতা এবং গুণমানের কারণেই যে খাদ্যাভ্যাসজনিত ব্যাধিগুলো হয় সেটাকেই বলা হয় আর্থোরেক্সিয়া নার্ভোসা। মাথায় রাখবে এক একটা তথ্য। বলছে ভারতের উপদ্বীপীয় সমভূমি এই মালভূমি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তা দেখো এটা বলছে পশ্চিমঘাট পূর্বঘাটের তুলনায় উঁচু একদম। নর্মদা নদীর দাক্ষিণাত্য মালভূমি একটি ত্রিভুজাকার ভূমি, এটাও ঠিক। বলছে উপদ্বীপীয় মালভূমি 3টি ভাগে বিভক্ত, তোমার হচ্ছে উত্তর মালভূমি, মধ্য মালভূমি আর দক্ষিণ মালভূমি। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, উপদ্বীপীয় মালভূমি 3টি ভাগে বিভক্ত, তোমার হচ্ছে কি মধ্যভাগে তোমার রয়েছে উচ্চভূমি আর উত্তর পূর্ব মালভূমি আর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে। তারপরে চলে আসো, আরও 5 পেজ আছে, পড়ে নাও। ঠিক আছে। বলছে দেখো সম্পূরণ গ্রামীণ রোজগার যোজনা কে চালু করেছিল? কেন্দ্র সরকার। মাথায় রাখবা সম্পূরণ গ্রামীণ রোজগার যোজনা কেন্দ্র সরকার চালু করে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল 2025-এর, কিন্তু 2026-এ বানিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। যদি বলে আইকিউ এয়ার 2026-এর 24শে মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী কোন স্থান বিশ্বের সবথেকে দূষিত স্থান? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লোনি। মাথায় রাখবা যে 2026-24শে মার্চ অনুযায়ী আইকিউ এয়ার
এর প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত স্থান হলো বা শহর হলো উত্তরপ্রদেশের লোনি। ভালো প্রশ্ন, হ্যাঁ। বলছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 43-এর কোন নির্দেশমূলক নীতি প্রদান করে? তা 43-এর এতে কি রয়েছে? 43-এর এতে ওই তোমার হচ্ছে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের কথা বর্ণিত আছে, যেটা তোমার হচ্ছে ভারতীয় সংবিধানে এই 43-এর ধারায় যুক্ত করা হয়। কবে বলো তো? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ধারার সঙ্গে যুক্ত করা হয়। দেখো শিক্ষার অধিকার 21-এর ধারায় বর্ণিত, আন্তর্জাতিক শান্তি প্রচার 51 নং ধারায় বর্ণিত, শ্রমিকদের জন্য জীবন ধারণের উপযুক্ত মজুরি, এটা হচ্ছে 43 নং ধারায় কিন্তু বর্ণিত আছে। কেমন? মাথায় রাখবা। চলে আসো পরে তথ্য। বলছে দেখো যে নিচের কোনটি কম্পিউটার সিস্টেমে দুর্বল ফাইল ব্যবস্থাপনার উদাহরণ? সেটা হচ্ছে অস্থায়ী ফাইল ছড়িয়ে ছিটিয়ে রাখা, এটাই তো তোমার হচ্ছে দুর্বল ফাইল ব্যবস্থাপনার একটা উদাহরণ, তাই না? আচ্ছা, বলছে দেখো কম্পিউটার মেমোরি র্যাম এর পূর্ণরূপ কি? দেখো র্যামের পুরো মানে পুরো কথা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না? আর এস থাকলে পরেই তার আগে কিছু যুক্ত করে দেবে, স্ট্যাটিস্টিক্স যুক্ত করে দেবা, স্ট্যাটিস্টিক্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা আছে ডি র্যাম, ডিতে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ডি র্যাম। বলছে ভারতীয় সংবিধানের 19 অনুচ্ছেদ 6টি স্বাধীনতা নিশ্চিত করে, নিচের কোনটি তার মধ্যে নেই? তা জেনে নাও যে 6টি স্বাধীনতা নিশ্চিত করে কি কি, ওই 19 নং ধারায় কি কি স্বাধীনতা দেয়। 1 নম্বর দেয় তোমার হচ্ছে, এই মাথায় রাখবা যে সমবেত হওয়ার অধিকার দেয়, এক জায়গায় জড়ো হতে পারবে। 2 নম্বর মাথায় রাখবা যে ভারতের যে কোনো স্থানে তুমি মানে বসবাস করতে পারবা। তার সাথে মাথায় রাখবা যে ইউনিয়ন গঠন করতে পারবা। তারপরে বাক বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তারপরে সারা দেশে অবাধে চলাফেরা করতে পারবা, যে কোনো পেশা বা ব্যবসা করার অধিকার পাবা। এই 6টিই কিন্তু সংবিধানের 19 নং অনুচ্ছেদে রয়েছে। কেমন? বলছে জৈন ধর্মীয় গ্রন্থগুলির প্রথম সিস্টেম্যাটিক সংকলন কোথায় হয়? দেখো সিস্টেম্যাটিক সংকলনের কথা বলেছে। যদি বলতো যে প্রথম জৈন সম্মেলন বা জৈন সংগতি কোথায় হয়েছিল, সেটা পাটলিপুত্রে স্থলভূজ্যের সভাপতিত্বে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে প্রথম সিস্টেম্যাটিক সংকলন হয়েছিল, সেটা হচ্ছে তোমার হচ্ছে বল্লভীতে। এটার বানানটা দেখে নাও, ভাল্লভী নয়, বল্লভীতে, ঠিক আছে। যেখানে হয় দ্বিতীয় জৈন সম্মেলন, আর প্রথম সিস্টেম্যাটিক জৈন সংকলন বা সম্মেলন যেটা হয়েছিল বল্লভীতে দেবর্ষির সভাপতিত্বে। বলছে পৌর এলাকার ওয়ার্ড কমিটি গঠনের বিধান কোন অনুচ্ছেদে আছে? পৌর এলাকা, এই সব অনুচ্ছেদগুলোই কিন্তু পৌরসভার সঙ্গে যুক্ত, পৌর এলাকার সঙ্গে যুক্ত। যার মধ্যে ওয়ার্ড কমিটিটা রয়েছে তোমার এই 243-এর এসে ওয়ার্ড কমিটি, আর আরে রয়েছে পৌরসভা গঠনের বিধান, জেডে রয়েছে পৌরসভার হিসাব নিরীক্ষা করার বিধান, আর টিতে রয়েছে কি? টিতে রয়েছে তপশিলি জাতির আসন সংরক্ষণের কথা, মানে পৌরসভা এলাকার তপশিলি জাতির আসন সংরক্ষণের কথা বর্ণিত আছে। তারপরে দেখো বলছে যে গান্ধীর সত্যাগ্রহ পদ্ধতি প্রথম কোথায় উদ্ভব হয় এবং পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের উপকরণ হিসেবে বিকশিত হয়? সেটা দক্ষিণ ভারতে, তাই না? গান্ধীজির সত্যাগ্রহ পদ্ধতি প্রথম কোথায় উদ্ভূত হয়েছিল? দক্ষিণ ভারতে। আর গান্ধীজি 1915 সালে 9ই জানুয়ারি তোমার হচ্ছে গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে কিন্তু দক্ষিণ ভারত থেকে ভারতে ফিরে আসে। আর ওই 9ই জানুয়ারি ভারতে ফিরে আসে, সেই জন্য 9ই জানুয়ারিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়, মাথায় রাখবা। বলছে দেখো বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু কোনটি? বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু হচ্ছে চেনাব সেতু, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 359 মিটার উঁচু, আর লম্বায় দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য হচ্ছে 1315 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। বাংলার গভর্নর জেনারেলের পদ কোন আইনে সৃষ্টি হয়েছিল বলো? বাংলার গভর্নর জেনারেলের পদের কথা বলা হয়েছে, সেটা রেগুলেটিং অ্যাক্ট 1773-এর দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছিল। দেখো স্বাধীনতার সময় ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশ কোন খাত ছিল? স্বাধীনতার সময় আমরা পড়ে নিয়েছি কৃষি, 70 থেকে 75 বা বলতে পারো 75 থেকে 85% মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল। আর সেই সময় মানুষ কিন্তু প্রায় 9 থেকে 10% মানুষ শিল্পের সঙ্গে যুক্ত ছিল। বাদবাকি প্রায় 70 থেকে মানে 75 থেকে 85 পর্যন্ত মানুষ 85% পর্যন্ত মানুষ তোমার এই কৃষির সঙ্গে যুক্ত ছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রধান লক্ষ্য কি বলো? সেটা হচ্ছে মহিলাদের এলপিজি সংযোগ প্রদান করা। উজ্জ্বলা মানে বুঝতে পারছো যে এলপিজি সংযোগ, তাই না? যেটা 2016 সালে কিন্তু চালু করা হয়, সালটাও গুরুত্বপূর্ণ। বলছে যে উপনিবেশিক ভারতে কোন সমাজ সংস্কারক বিধবা বিবাহের জন্য কাজ করেছিলেন এবং বাংলায় বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন?
তা তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাথায় রাখবা। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন, আর লর্ড ক্যানিং বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিলেন। মাথায় রাখবা, দুটো কিন্তু ভালো তথ্য। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু বিধবা বিবাহের জন্য কাজ করেছিল বা বাংলায় বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। বলছে কোন টেকসই ও অভিযোজনযোগ্য পলিমার শিল্প তোমার হচ্ছে ঘষা শিল্প ঘষা বা টুথব্রাশ এবং অন্যান্য পরিষ্কার সামগ্রীকে ব্যবহৃত হয়। মানে যখন যে কোনো কিছু ঘষে পরিষ্কার করার জন্য টুথব্রাশ, তারপরে অন্যান্য পরিষ্কারক সামগ্রিকের ক্ষেত্রে কোন পলিমার ব্যবহৃত হয়, সেই পলিমারটা হচ্ছে নাইলন 66। নাইলন 66 মাথায় রাখবা। নিউপ্রিন এটা হচ্ছে ওয়াটার স্যুট, মানে ওই যে জলের যে স্যুটগুলো হয় না, ওয়াটার স্যুট, সেই ওয়াটার স্যুটের জন্য তোমার এই নিউপ্রিন পলিমার ব্যবহৃত হয়। তারপরে মাথায় রাখবা যে কাপড়, মাছ ধরার জাল, দেখো না সিল্ক, তোমার হচ্ছে ইসের কাপড় হয় না, সিল্ক টাইপের যে কাপড় হয়, মাছ ধরার জাল, এইগুলোর জন্য তোমার কিন্তু টেরিলিন পলিমার ব্যবহৃত হয়। আর টেফলন পলিমার ব্যবহৃত হয় তোমার ওই রান্নার বাসনের আস্তরণ তৈরি হওয়ার জন্য। দেখো রান্নার বাসনের উপর প্লাস্টিকের এক ধরনের কভার থাকে, সেইটা কী ধরনের পলিমার, সেটা হচ্ছে তোমার টেফলন পলিমার। কেমন? আচ্ছা, ভারতের মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী লুনি রাজস্থানের কোন অঞ্চলে আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে? তাই লুনি নদী হলো ভারতের মরুভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যেটা উৎপত্তি হয়েছে তোমার এই রাজস্থানের সাগরমতি থেকে। কোথা থেকে? রাজস্থানে তোমার ওই সাগরমতি থেকে উৎপত্তি হয়ে কচ্ছের রান, গুজরাটের কচ্ছের রানের জলাভূমিতে গিয়ে মিশেছে। মাথায় রাখবা, গুজরাটের কচ্ছের রান জলাভূমিতে গিয়ে মিশেছে। ভারতের বেলুড়ের চেন্নাকেশব মন্দির নির্মাণে প্রধানত কোন পাথর ব্যবহার করা হয়? তাই বেলুড়ের চেন্নাকেশব মন্দির নির্মাণের জন্য তোমার এই সব পাথর, সাবান পাথর যাকে বলা হয়, স্টিয়াটাইট পাথর ব্যবহৃত হয়। আর সাদা মার্বেল ব্যবহৃত হয়েছে তোমার এই দিলওয়ারা মন্দির তৈরির জন্য। খাজুরাহো মন্দিরের জন্য বেলে পাথর তৈরি, মানে বেলে পাথর ব্যবহৃত হয়েছে। তারপরে বৃহদেশ্বর মন্দিরের তৈরির জন্য গ্রানাইট পাথর ব্যবহৃত হয়েছে। কোণার্কের সূর্য মন্দির গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, কোণার্কের সূর্য মন্দির তৈরির জন্য 3 রকমের পাথর ব্যবহৃত হয়েছে, খন্ডলাইট, তারপরে ক্লোরাইট আর হচ্ছে ল্যাটেরাইট। খন্ডরাইট, ক্লোরাইট আর ল্যাটেরাইট, এই 3 ধরনের পাথর কোণার্কের সূর্য মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে। বলছে কোন আঞ্চলিক চলচ্চিত্র শিল্প চেন্নাই অবস্থিত এবং তামিল ভাষার সিনেমা তৈরি করে? তামিল ভাষার সিনেমাকে আমরা বলি কলিউড। দেখো বলিউড মানে তো জানোই যে হিন্দি ভাষার সিনেমা, আর মলিউড মানে মালায়ালম ভাষার সিনেমা, কলিউড মানে তামিল ভাষার সিনেমা, আর টলিউড মানে বাংলা ভাষার সিনেমা। কেমন? বলছে মাউস ব্যবহার করে ফাইল মুছে ফেলার জন্য কোনটি কাজ করা যায় বা কি করা যায়? দেখো মাউস ব্যবহার করে তুমি ফাইল মুছতে হলে তোমাকে ফাইলের উপর ক্লিক করে নিয়ে সেটাকে টেনে নিয়ে চলে আসতে হবে রিসাইকেল বিনে এনে ছেড়ে দিতে হবে, তবেই তুমি মাউস ব্যবহার করে কোনো ফাইলকে মুছে ফেলতে পারবা। বলছে ভারতের কোন সংসদীয় কমিটিকে আর্থিক কমিটি হিসাবে গণনা করা হয়? বলো, কোন সংসদীয় কমিটিকে আর্থিক কমিটি হিসেবে গণ্য করা হয়? সেটা তোমার হচ্ছে এস্টিমেটস কমিটি। মাথায় রাখবা, এস্টিমেটস কমিটিকে আর্থিক কমিটি হিসেবে গণ্য করা হয়। 1781 সালে কোন 18শো শতাব্দীর বিদ্রোহে বেনারস অঞ্চলে ব্রিটিশ হস্তক্ষেপের বিরুদ্ধে রাজা চৈত্র সিং এর নেতৃত্ব দিয়েছিল? বলো, মানে কোন বিদ্রোহের জন্য রাজা চৈত্র সিং নেতৃত্ব দিয়েছিল? তা বেনারস বিদ্রোহ, বুঝতেই পারছো যে বেনারসে ওই বেনারস বিদ্রোহের জন্যই রাজা চৈত্র সিং কিন্তু নেতৃত্ব দিয়েছিল। চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। কোল বিদ্রোহের জন্য বুদ্ধ ভগত, জোয়া ভগত। সাঁওতাল বিদ্রোহের সিধু কানু, আর এছাড়া চাঁদ ভৈরব, এটা মাথায় রাখবা, চাঁদ ভৈরব এরাও কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে। আচ্ছা, বলছে নিম্নলিখিত কোনটি জীবিকা নির্বাহক কৃষির বৈশিষ্ট্য? তা সেটা হচ্ছে পরিবারের খাবার জন্য চাষ করা, বা বলতে পারে পরিবারের ভরণ পোষণের জন্য যে চাষাবাদ করা হয় সেটাই হচ্ছে জীবিকা নির্বাহক কৃষির বৈশিষ্ট্য। কি বললাম? পরিবারের ভরণ পোষণের জন্য যে চাষাবাদ করা হয় সেটা হচ্ছে জীবিকা নির্বাহক কৃষির বৈশিষ্ট্য। বলছে দেখো যে হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ সাবসিডিয়ারি অ্যালায়েন্স স্বীকার করেছিলেন কার অধীনে? তা সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলির অধীনে। মাথায় রাখবা, হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ সাবসিডিয়ারি অ্যালায়েন্স স্বীকার করেছিলেন তোমার এই লর্ড ওয়েলেসলির নেতৃত্বে। কেমন? আর লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রনীতি চালু করেছিল, কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত আর হেস্টিংস হচ্ছে রায়তরি বন্দোবস্ত, এগুলো প্রচলন করেছিল, তাই না? মাথায় রাখবা। বলছে
দেখো বলছে যদি কোনো বস্তু শব্দের বেগে 4 গুণ বেগে চলে তবে সেই অবস্থাকে কি বলা হয়, সেটা হচ্ছে সুপারসনিক বেগ বলে। ঠিক আছে, শব্দের বেগ কত, দেখো বাতাসের শব্দের বেগ হচ্ছে তোমার 344 মিটার পার সেকেন্ড, মাথায় রাখবা। শব্দের বেগে যদি 4 গুণ বেগে কোনো বস্তু যদি ভ্রমণ করে তাহলে সেটা কিন্তু সুপারসনিক বেগ বলা হয়। বলছে হাজী শরিয়াতুল্লাহর নেতৃত্বাধীন কি বলছে ফারায়াজি আন্দোলন ধর্মীয় শুদ্ধিকরণ ও ব্রিটিশ বিরোধিতার উপর জোর দিয়েছিল কোন অঞ্চল, বাংলা, মাথায় রাখবা। এটি এই যে আন্দোলনটা এই তোমার হচ্ছে এটা ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কারক আন্দোলন, আর এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল দুদু মিয়া, মাথায় রাখবা। ঠিক আছে, দুদু মিয়া এই ফারায়েজি আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল। তারপরে দেখো বলছে যে এটা দেখো, হ্যাঁ, ব্রনস্টেড লরি তত্ত্বানুযায়ী অ্যাসিডকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে এই ব্রনস্টেড লরি তত্ত্বানুযায়ী অ্যাসিডকে তোমার ওই হচ্ছে প্রোটন দানকারী হিসেবে সংজ্ঞায়িত করা যায়। দেখো যে অ্যাসিডগুলো প্রোটন দান করার পর ক্ষারকে পরিণত হয় তাকে অনুবন্ধী ক্ষার বলা হয়, আর যে ক্ষারক প্রোটন গ্রহণ করার পর অ্যাসিডে পরিণত হয় তাকে অনুবন্ধী অ্যাসিড বলা হয়, মাথায় রাখবা। জীব বৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন কোন বৈশ্বিক সম্মেলনের ফল, সেটা হচ্ছে আর্থ সামিট বা ধরিত্র সামিট 1992, মাথায় রাখবা। জীব বৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন আর্থ সামিট 1992-এর ফল। স্টকহোম সম্মেলন এটা হচ্ছে জাতিসংঘের তোমার হচ্ছে মানব পরিবেশ সম্মেলন, তাই না। আর কিয়োটো সম্মেলন এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর আইনি বাধ্যবাধকতার সঙ্গে জড়িত এই কিয়োটো সম্মেলনটা। দেখো লাস্ট পেজ পড়ে নাও, হ্যাঁ 20 পেজ করেই মানে করিয়ে দিই, হ্যাঁ, নাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে। দেখো পরে প্রশ্ন বলছে যে এখনও আছে তো তোমরা অনেকে ক্লাস করছো তো অনেকে আবার কী করে প্রথম দিকে একটু পড়ে নিয়ে আর পড়ে না, সেটা কিন্তু করো না, পুরোপুরি থাকো। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও এক একটা ক্লাস করি, পুরো ক্লাস কিন্তু করবা তোমরা, ঠিক আছে, তোমাদের ভালোর জন্যই করছি, এইভাবে পাবে না কোথাও। দেখো বলছে কোন ধরনের মেমোরি বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেও সমস্ত সংরক্ষিত তথ্য হারিয়ে ফেলে, সেটা হচ্ছে কি র্যাম। যেই বিদ্যুৎ চলে যাবে এর মধ্যে যা তথ্য ছিল সেগুলো কিন্তু সব হারিয়ে যাবে, এটাকে ওই অস্থায়ী মেমোরি বলা হয়। আর রম হচ্ছে স্থায়ী মেমোরি। কেমন বলছে পূর্ব উপকূলীয় সমভূমির লেগুন মানে কি বলতো উপহ্রদ, লেগুন গঠনের প্রধান কারণ কি বলো, সেটা হচ্ছে অগভীর উপকূলে বালুর সঞ্চয়ের জন্যই কিন্তু তোমার এই উপহ্রদ বা লেগুনের সৃষ্টি হয়। আর দেখো দুটো বৃহত্তম লেগুন রয়েছে, চিল্কা ও পুলিকট ভারতের বিখ্যাত লেগুন, মাথায় রাখবা। চিল্কা ও পুলিকট হলো ভারতের বিখ্যাত উপহ্রদ, যার মধ্যে চিল্কা হলো ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ বলবা। ভারতের বৃহত্তম লেগুন কোনটি, উপহ্রদ কোনটি, সেটা হচ্ছে চিল্কা। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি তোমার হরপ্পা নদের সম্পর্কে ভুল, হরপ্পা নদের সম্পর্কে ভুল, এটা নদ হবে না তো, ঠিক এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক। হরপ্পাদের সম্পর্কে ভুল। সবচেয়ে পছন্দের অলংকার ছিল তোমার এই কি কার্নেলিয়ানের দানা, হ্যাঁ এটা ঠিক কিন্তু, হ্যাঁ যারা অলংকার কাঠ দৈনন্দিন হচ্ছে ব্যবহার্য কিছু জিনিস রপ্তানি করতো তারা কারা, এই হরপ্পার বাসীরা। ঠিক আছে, হরপ্পারা সক্রিয় বাণিজ্যে জড়িত ছিল, হ্যাঁ সেখানে ভালোই ব্যবসা বাণিজ্য হতো। আর হরপ্পারা শুধুমাত্র সোনা দিয়ে যন্ত্র হাড়ি এবং পাত্র না, সোনা দিয়ে অলঙ্করণ বানাতো কিন্তু যন্ত্র হাড়ি বানাতো না। যন্ত্র হাড়ি বানানোর জন্য তারা তামা ব্রোঞ্জ এবং পোড়া মাটি ব্যবহার করতো, এইটা কিন্তু হরপ্পাদের জন্য সম্পর্কিত মানে সঠিক তথ্য নয়। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চলো দেখে নাও পরের প্রশ্ন কি বলছে। বলছে যে বাতাসের ক্ষয়ের ফলে গঠিত অগভীর মরুভূমির আবহবাহিকাকে কি বলা হয়, তা সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিফ্লেশন হলো বা ডিপ্রেশন হোলা বা হলো। ঠিক আছে, ডিফ্লেশন হলো এটা হচ্ছে বাতাসের ক্ষয়ের ফলে গঠিত অগভীর মরুভূমি আবহবাহিকাকে বলা হয়। পেডিমেন্ট কি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে তৈরি হালকা ঢালু ও শিলাময় সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। দেখো প্লায়া কি, প্লায়া হচ্ছে মরুভূমির পাহাড়ে ঘেরা নিচু জায়গায় জমে থাকা নোনা জলের অস্থায়ী হ্রদকে প্লায়া বলে। ইনসেলবার্গ এটা হচ্ছে মরুভূমির ক্ষয়কার্যের ফলে টিকে থাকা ছোট ছোট কঠিন টিলাকে ইনসেলবার্গ বলা হয়। ঠিক আছে, বলছে বেসরকারীকরণের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানের ড্যাশ উন্নত করা, কার্যক্ষম দক্ষতা এবং প্রতিযোগিতা উন্নত করা, মাথায় রাখবা। বেসরকারীকরণের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানে কার্যক্ষম দক্ষতা এবং প্রতিযোগিতা উন্নত করা। বলছে রিহাদ বা জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত, তা বুঝতেই পারছো রিহাদ জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রয়েছে। কোথায়, সোনভদ্র জেলায়। আর এই প্রকল্প অনুযায়ী সৃষ্টি হয়েছে যে কৃত্রিম হ্রদ, তার নাম হলো গোবিন্দ বল্লভ পন্ত সাগর। আচ্ছা কয়না জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় রয়েছে, মহারাষ্ট্রে, মাথায় রেখো গুরুত্বপূর্ণ। কেমন, চলে আসো
নাগরিকদের হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী কোন সম্প্রদায় মাত্র 6 বছরে বসবাসের পর ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে? সেটা পাকিস্তানের শিখ সম্প্রদায়, মাথায় রাখবা। পাকিস্তানের শিখ সম্প্রদায় এরা কিন্তু এই আইন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী 6 বছর যদি ভারতে বসবাস করে একটানা, তাহলে কিন্তু তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের হচ্ছে, দেখো 20টা পেজ হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এক একটা তথ্য কিন্তু পড়ে নেবো, চিন্তার কোনো কারণ নেই। সবাই আমার সঙ্গে থেকে কিন্তু পড়ে নাও, তোমাদেরই কাজে লাগবে, দেখে নিও পরীক্ষা। এই পিভিআরসিতে প্রশ্ন আমি যেভাবে দিচ্ছি, এই একটু লেখাগুলো কষ্ট করে শুধু বুঝবা, ওই জন্য ক্লাসটা দেখবা, এইগুলো পড়ো। তোমার যদি জিকেতে 5-7 নাম্বার এখন ওঠে, ওখানে আরও 10-12 নাম্বার প্লাস দিয়ে রাখো। যদি এটা তুমি পিডিএফটা পড়ে নিতে পারো, আরও 10 থেকে 12 নাম্বার প্লাস দিয়ে রাখো, কনফার্ম পাবেই তুমি। তারপরে আরও তো আমি 50টা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের করাবো, সেগুলো করলে পরে আরও 14-15টা নাম্বার তুলতে পারো। মোটামুটি 30+ নাম্বার জিকে থেকে আমি তোমাদের তুলে দেবো, সাথে তো আবার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, সবাই ভালো করে পড়ো। রাখছি, জয় হিন্দ।